হ্যালো। দিয়েছেন, কমেন্টস দেখা যাবে না। এই পেনটা নেই কেন? আমি তো এই পেনটা লিখতে পারি না, এটা লেখা যায় না। আসসালামু আলাইকুম সবাইকে। কেরিয়ার ম্যাপ স্টুডিও থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের লাইভ ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব র্যান্ডমলি। তো কারা কারা আমাকে ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন, কে কোথা থেকে জয়েন করেছেন সেটা একটু কমেন্টসে জানাতে পারেন, এবং আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সেটাকেও একটু কমেন্টসে জানিয়ে দিবেন। কেমন? আজকে আমরা যে কোয়েশ্চেন গুলো দেখবো সেই কোয়েশ্চেন গুলো থেকে বা ওই ক্যাটাগরির কোয়েশ্চেন গুলো আপনি সিনিয়র অফিসারের যে পরীক্ষাটি সামনে আছে সেখান থেকে পেতে পারেন। হ্যাঁ, তো ওইরকম কিছু টপিক থেকে আমরা কিছু কোয়েশ্চেন আপনাদের সাথে নিয়ে আসছি। তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে ক্লাসটা একটু শেয়ার এবং মেনশন করে দেবেন আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে। আর যদি আমার সাউন্ড ক্লিয়ার থাকে সেটাকেও আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে সাউন্ড ঠিক আছে। তাহলে আমরা আর দেরি না করে শুরু করে দিই, এবং যারা পারবেন তারা চাইলে আনসারটা করে ফেলতে পারেন। এই কোয়েশ্চেনের আনসার কে কয়জন করতে পারবেন সেটাও আমার সন্দেহ আছে, কারণ এই টাইপের কোয়েশ্চেন গুলো কিন্তু আপনারা এত বেশি দেখে অভ্যস্ত না। আর মাঝে মাঝে এই টাইপের কোয়েশ্চেন গুলো কিন্তু করা হয়। তো এই জন্য এই কোয়েশ্চেন গুলো একটু প্র্যাকটিস করা দরকার, যে এই স্ট্রাকচারে কোয়েশ্চেন গুলো যদি আসে তাহলে আমরা কিভাবে আনসার করব। খুব অল্প সময় করা যায়, জাস্ট একটু বোঝা থাকলেই হয়। যারা জমে আছেন আমাকে কি শুনতে পাচ্ছেন? একটু যদি আনমিউট হয়ে বলতেন। আচ্ছা, তাহলে আমরা আর সময় ক্ষেপণ না করে, জি স্যার, ওকে, থ্যাংক ইউ। তাহলে চলেন আমরা একটু দেখি ফেসবুকের কমেন্টসটা একটু দেন। ফেসবুকের কমেন্টসটা একটু দিন। আচ্ছা, কমেন্টস ফেসবুকে দেখা যাবে না? আসলে আমরা একটু দেখি কি বলছে প্রথম কোয়েশ্চেনটি। তারা বলতেছে ইফ যদি এক্স স্টার ওয়াই রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ ইন্টিজার বিটুইন এক্স এন্ড ওয়াই। তার মানে এগুলো অনেকটা ফাংশনের মতো করে কাজ করে, ঠিক আছে? অনেকটা ফাংশনের মতো করে কাজ করে। কেমন করে? তো এইখানে তারা বলতেছে যে এক্স এবং ওয়াই, এই এক্স স্টার সাইন দিয়ে তারপরে ওয়াই বলতেছে। এখন এই দুইটা আসলে কি মিন করছে, এক্স স্টার ওয়াই আসলে এখানে কি মিন করছে সেটা হচ্ছে পরে তারা বলে দিচ্ছে রিপ্রেজেন্ট কি মিন করে, দা নাম্বার অফ ইন্টিজার পূর্ণ সংখ্যা মিন করে, বিটুইন এক্স এন্ড ওয়াই, মানে এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেইগুলো এখানে মিন করতেছে। তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যা কি আছে সেটা আবার পরে বলে দিছে। দেন তাহলে এটার মানে হচ্ছে এটা যে এক্স থেকে ওয়াই পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে সেগুলো মিন করতেছে, তবে এক্স কাউন্টে আসবে না এবং কি ওয়াই ও কাউন্টিং এ আসবে না। তার মানে এখন তো আমার জানতে হবে তাহলে এক্স এর ভ্যালুটা কত, ওয়াই এর ভ্যালুটা কত, দেন আমরা আইডেন্টিফাই করতে পারবো। আর সেটা বলে দিচ্ছে দেন 2 - 2 × 8 +2 × এটার রেজাল্ট তাহলে কত। তার মানে আমরা এই অংশগুলোকে কি মিন করছে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করব। এইখানে এই যে -2 এটা মিন করছে এক্স, আর এখানে 8 এটা মিন করছে কি ওয়াই। আমরা এটা এইভাবে চিন্তা করব। এই 2টা মিন করছে এখানে কি এক্স, আর এই -8 এখানে মিন করছে কি ওয়াই। আমরা এইভাবে চিন্তা করতে পারি। তাহলে প্রথম পোর্শনটাকে যদি বের করে নিয়ে আসি, তারা বলতেছে -2 আরেকটা হচ্ছে কি 8, এই দুইটার গুণফল। -2 আরেকটা হচ্ছে কি 8। তাহলে এটা দ্বারা কি মিন করছে সেটা আগে একটু বুঝতে হবে। এটা দ্বারা মিন করছে হচ্ছে এটা, যে -2 থেকে 8 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো পূর্ণ সংখ্যাকে মিন করছে।
তার মানে -2 থেকে 8 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো কি কি আছে আমরা যদি বলি, -2 বাদে -1 আছে, তারপরে 0 আছে, 1 2 3 4 5 7 7 পর্যন্ত যাব। ঠিক আছে, এটা যাওয়া যাবে না। এইটাই মিন করছে, আর এই জিনিসগুলো কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন না। তাহলে আমরা দেখেন এখানে কয়টা সংখ্যা আছে, -1 থেকে 7 পর্যন্ত আমরা সংখ্যা পাচ্ছি হচ্ছে কয়টি, 9টি সংখ্যা আছে। তার মানে এখানে 9 মিন করছে। তাহলে এই অংশটুকু পুরাটুকু আসলে কি রিপ্রেজেন্ট করছে, এখানে কয়টা সংখ্যা আছে আমরা বলতে পারি, এখানে সংখ্যা আছে হচ্ছে 9টি। তার মানে এটা মিন করছে হচ্ছে 9। এবার আসেন পরের গল্পটা কি বলছে, পরেরটা আবার তারা বলে দিচ্ছে কি, প্লাস 9 কি বলছে যে 2 ইন্টু -8, 2 ইন্টু -8, তাহলে এইটা কি রিপ্রেজেন্ট করছে, এইটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে এখানে -8 এবং 2 এই পর্যন্ত কতগুলি সংখ্যা আছে, তাহলে আমরা বলতে পারি এখানে -8 থেকে, তাহলে এটা -7, -6, তারপরে -5, তারপরে -4, তারপর -3, -2, -1, 0 এবং 1। তাহলে এই পর্যন্ত আমরা যদি কাউন্ট করি তাহলে কয়টা অঙ্ক আছে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানেও কয়টা আছে, 9টা আছে। তার মানে আলটিমেটলি আসলে আমরা কি বুঝতেছি, এইটুকু সমান আমরা বলতে পারি 9, মানে এই অংশটুকু তো 9 পেয়েছি, তারপরে এখানে কি আছে প্লাস সাইন দিলাম প্লাস, তারপরে এই অংশটুকু আবার কত পেয়েছি 9। তার মানে আমরা এখন বলতে পারি 9 + 9 মানে কত 18। তাহলে আনসারটা আমাদের কি হবে, অপশন ডি 18। তার মানে দেখেন সম্পূর্ণ আপনার চিন্তার বাহিরে একটা কোয়েশ্চেন ছিল। তার মানে এই কোয়েশ্চেনগুলো কিন্তু আপনারা সচরাচর খুব বেশি দেখে অভ্যস্ত না। তাহলে এই স্টাইলের কোয়েশ্চেন গুলো কিন্তু একটু মাথায় রাখবেন। এই ধরনের যে কোনো একটা কোয়েশ্চেন কিন্তু চলে আসতে পারে, কারণ পূর্বের ইতিহাস দেখে আমরা যেটা দেখতে পাচ্ছি এই টাইপের কোয়েশ্চেন গুলো তারা দিয়ে থাকে। ওকে, আসেন আমরা তাহলে নেক্সটে যাই, দেখি কি আছে। এই ধরনের এইরকম ফাংশন রিলেটেড আরেকটা কোয়েশ্চেন দেখেন, তারা বলছে ফর অল পি মাই p not equal to define p star by the equation p star মানে কি রিপ্রেজেন্ট করছে, পি স্টার মানে পি এর উপরে যদি আপনি স্টার সাইন দেন তাহলে সে রেজাল্ট যেটা প্রডিউস করে সেটা এখানে বলে দিচ্ছে, রেজাল্টটা কি প্রডিউস করবে, p+5 এবং p-2 এর মতো করে রিপ্রেজেন্ট করবে। ফাইন, তাহলে এইবার আমাদের পি এর মানটা জানলেই হয়। এখন বলছে ইফ যদি পি ইকুয়াল 3 হয় দেন তাহলে পি স্টার সমান ওয়াট। তাহলে এইবার আমরা পি এর রিপ্লেসমেন্টে পি এর ভ্যালু বসিয়ে দেব। তাহলে পি এর ভ্যালুটা আমরা কত বসাবো, তারা বলে দিয়েছে 3 বসাবো। তাহলে 3 এর উপরে কি আছে, স্টার সাইন আছে। তাহলে সে কি প্রডিউস করবে, সে প্রডিউস করবে হচ্ছে পি এর জায়গায় পি এর ভ্যালু কত 3, তারপরে এখানে কি +5, তারপরে এখানে কি আছে পি এর ভ্যালু 3 -2। দ্যাট মিনস এইটা ক্যালকুলেশন করলে আমরা এখানে কত পাচ্ছি, 8/1। আলটিমেটলি এটা প্রডিউস করে কি 8। তাহলে আমাদের আনসারটা হচ্ছে কি 8, অপশন ইতে আমরা সেই 8 দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এই যে স্ট্রাকচারটা আমরা বলেছিলাম এই স্ট্রাকচার গুলো কিন্তু আপনাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। তো এগুলো আমরা একটু মাথায় রাখবো যে এই ধরনের কোয়েশ্চেন গুলো আসলে যাতে আমাদের চিন্তাটা এইভাবে হয়, আমরা এই কোয়েশ্চেন গুলো যাতে এই স্ট্রাকচারে ক্যালকুলেশন করতে পারি। 18, 9 ইন্টিজার, রাইট। আসেন আমরা পরে দেখি কি আছে। এখানে দেখতে পাচ্ছি যে ইফ যদি এক্স ইজ ডিভিজিবল বাই বোথ, মানে এক্স একটি সংখ্যা, এক্স ইজ ডিভিজিবল বাই বোথ 3 and 4, দ্যাট মিনস এক্স হচ্ছে এমন একটি সংখ্যা, এই এক্স সংখ্যাটাকে আপনি নিঃশেষে বিভাজ্য করতে পারবেন দুইটি সংখ্যা দ্বারা, একটা হলো 3 আর একটা হলো কি 4, তারা সেটাই বোঝাচ্ছে এখানে। দেন তাহলে the number x must be a multiple of which of the following, তাহলে নিচের কোন অপশনটি x এর মাল্টিপল, তাহলে এই যে 5টি অপশন দেখতে পাচ্ছেন এই 5টি অপশনের মধ্য থেকে কোন অপশনটি x এর মাল্টিপল হতে পারে। x এর মাল্টিপল মানে হলো x এর গুণিতক। তাহলে আমাদের সেই গুণিতকটা বুঝতে হবে কি হওয়া সম্ভব,
যেহেতু এক্স 3 এবং 4-এর কি হবে, 3 এবং 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য যাবে, তাহলে 3 এবং 4-এর লসাগু কত? 3 এবং 4-এর এলসিএম, এলসিএম বা লিস্ট কমন মাল্টিপল ইস কি হবে? 3 4-12। তার মানে আমার 3 এবং 4-এর লসাগু কত? 12। তাহলে এক্স এর মান সর্বনিম্ন যে সংখ্যাটা হতে পারে সেটা হচ্ছে 12। এখন তারা বলতেছে এই কন্ডিশনে যদি এক্স 3 এবং 4 দিয়ে ভাগ যায়, তাহলে এক্স এর ভ্যালু যেটা হতে পারে, এক্স এর ভ্যালুটা হতে পারে সর্বনিম্ন যে সংখ্যাটা হতে পারে সেটা হচ্ছে 12। তার মানে এই এক্স এর গুণিতক, এখন তারা বলছে এই 3 এবং 4 দিয়ে যদি এক্স ভাগ যায়, তাহলে এক্স মাস্ট বি মাল্টিপল হুইচ অফ দ্য ফলোইং। তার মানে এক্স এইখানে 12-এর মাল্টিপল হতে পারে। তার মানে অপশন বিটা আমাদের কি হবে? আনসার হবে। কারণ হচ্ছে আপনি 8-কে কোনোভাবেই আপনি এক্স এবং 3 এবং 4-এর লসাগু 12 দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারবেন না, 12 দিয়ে 15-কে পারবেন না, 12 দিয়ে 18-কে পারবেন না, ইভেন 12 দিয়ে 21-কেও পারবেন না। তার মানে আপনি বাধ্য আসলে ওই এক্স এর ভ্যালুটা কত বলতে? 12 বলতে। কেন? কারণ 3 এবং 4 দিয়ে এক্স কি যাবে? ভাগ যাবে। যদি 12 না হয় আর কি হতে পারে? 24 হতে পারে, ঠিক আছে, 36 হতে পারে। তার মানে 12-এর যে গুণিতক গুলো আছে সবাই কিন্তু হতে পারে। তো এর মধ্যে সবচেয়ে ছোট এখানে কোনটা দেওয়া আছে? 12 দেওয়া আছে, তাই আমরা আনসার হিসাবে কাকে কাউন্ট করছি এখানে? 12-কে। আশা করি বুঝতে পেরেছেন এই স্ট্রাকচারের কোয়েশ্চেন গুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আসলে আমরা একটু পরে দেখি কি আছে। আমার ম্যাক্সিমাম কোয়েশ্চেন গুলো এখানে আমরা নোভাজিয়ারির যে বইটি আছে সেখান থেকে নিয়েছি। তো ধরতে পারেন যে ওইটাই আমরা এখানে সলভ করাচ্ছি, ওইখান থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে। Which one of the following is the minimum value of sum of two integer whose product is 36? তাহলে তারা বলতেছে which one of the following, মানে এই যে অপশন গুলো দেখতে পাচ্ছেন, এই 5টা অপশনের মধ্যে ইজ দ্য মিনিমাম, সবচেয়ে ছোট অপশন, ভ্যালু সবচেয়ে ছোট মান কোনটি? অফ দ্য সাম, যোগফলের, অফ টু ইন্টিজার, দুইটি ইন্টিজারের যোগফলের সবচেয়ে ছোট মান এই অপশনের মধ্যে কি হতে পারে? তো দুইটা ইন্টিজার আপনি জানেন না, একটা ধরেন এক্স আর একটা ইন্টিজার ধরেন কি ওয়াই। এই দুইটা ইন্টিজারের যোগফল তারা জানতে চাইছে। তাহলে এই দুইটা ইন্টিজারের যোগফল, তবে কেমন যোগফল? সবচেয়ে ছোট যোগফল মিনিমাম কি হতে পারে? তো এইটুকু পরে কিন্তু আপনি আনসারটা করতে পারবেন না। তারপরে কি বলছে? হুস, হুস মানে হুস প্রোডাক্ট, মানে কার প্রোডাক্ট, এর সাবজেক্ট কে বোঝাচ্ছে? হুস এর এই দুইটি ইন্টিজার, তার মানে এক্স এবং ওয়াই এর গুণফল, প্রোডাক্ট মানে কি গুণফল, ইস মানে কি সমান কত? 36। তাহলে পুরো জিনিসটা কি বোঝাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে এক্স ওয়াই এর গুণফল মানে কি এক্স ইন্টু ওয়াই, এটা সমান তাহলে কত হবে? তারা বলছে 36 হবে। যদি এক্স এবং ওয়াই এর গুণফল 36 হয়, তাহলে এক্স এবং ওয়াই এর সবচেয়ে ছোট যোগফলটা কত হতে পারে আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। এই স্ট্রাকচারের কোশ্চেন গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবেন, ঠিক আছে? তাহলে আমাদের কাজ কি ভাই? এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে, তাহলেই আমি যোগ করে বের করতে পারবো। তো এক্স এবং ওয়াই এর মান আমি কোথা থেকে বের করব? এক্স ওয়াই এর গুণফল যেহেতু 36। তাহলে আপনি এত ঝামেলায় না যাই, আমি একটু সহজ করে বলে দিই ভাই, এক্স এবং ওয়াই এর মান হবে এই 36-এর গুণনীয়ক গুলো, দ্যাট মিনস 36-এর উৎপাদক গুলোই হবে কি এক্স ওয়াই এর মান। তাহলে 36-এর উৎপাদক গুলো কি হইতে পারে ভাই? 36-এর উৎপাদক 1 হইতে পারে, আরেকটা কি হতে পারে 36 হতে পারে, কিংবা 36-এর উৎপাদক 2 হতে পারে, আরেকটা কি হতে পারে 18 দুগুণে 36 হতে পারে। 36-এর উৎপাদক কি হতে পারে? 3 হতে পারে। তাহলে 3 বারং কত? 36। 36-এর উৎপাদক কি হতে পারে? 4 না, 5 না, 6 হতে পারে। তাহলে 6 6 কি হয়? 36 হয়। তারপরে কি 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে? আচ্ছা, তার মানে দেখেন আমাদের 4ও হতে পারে, 4 নং 36, ঠিক আছে? আর কি কিছু হতে পারে? না। তাহলে এর মধ্যে আপনি যদি এদেরকে যোগ করেন, তাহলে সবচেয়ে ছোট যোগফল কি হবে আমাদের কাছে সেটা জানতে চাইছে। এখন এটার যোগফল কি সবচেয়ে ছোট হবে না সবচেয়ে বড় হবে? অফকোর্স সবচেয়ে বড় হবে। তারপরে এটার যোগফল কি সবচেয়ে ছোট হবে? না। তাহলে আপনি সহজে বুঝবেন কিভাবে যে সবচেয়ে ছোট যোগফল কোনটা হবে? তার একটা সুন্দর ট্রিক্স আছে, সেটা হচ্ছে যে দুই উৎপাদকের পার্থক্য সবচেয়ে কম, ওই দুই উৎপাদকই হবে, ওই দুই উৎপাদকের যোগফলই হবে সবচেয়ে ছোট যোগফল। কি বলছি?
যে উৎপাদক দুইটির পার্থক্য সবচেয়ে কম, তাহলে সবচেয়ে কম পার্থক্য কি হতে পারে? শুভ বিশ্বাস 4 9 36, ইয়েস। আনিকা নূর 37, নমস্কার, থ্যাংক ইউ। তাহলে দেখেন সবচেয়ে ছোট যোগফল কি হতে পারে? এইখানে দেখেন যে দুইটি উৎপাদকের পার্থক্য সবচেয়ে কম বা জিরো, মানে কাছাকাছি উৎপাদক দুইটা সবচেয়ে কাছাকাছি, অথবা যে দুই উৎপাদকের পার্থক্য জিরো হবে সেটা হবে, ওই দুই উৎপাদকের যোগফল হবে সবচেয়ে ছোট যোগফল। দ্যাট মিনস এখানে এক্স এর মানকে যদি আমি 6 এবং ওয়াই এর মানকে যদি আমি 6 কাউন্ট করি, এই এক্সটাকে যদি আমি বলি এক্স এর মান হচ্ছে এখানে 6, আর এই 6টাকেও যদি আমি বলি কার মান, ওয়াই এর মান কত, 6, তাহলে আলটিমেটলি ওই দুইটার যোগফল দ্যাট মিনস এক্স প্লাস ওয়াই এর যোগফল কত, 6 + 6, তার মানে কত আসতেছে 12। তাহলে সবচেয়ে ছোট যোগফল যেটা হতে পারে এই কন্ডিশনে সেটা হচ্ছে 12। এখন যদি আপনাকে প্রশ্ন করি, বলেন তো আপনারা একটু কমেন্টসে লিখেন যে সবচেয়ে বড় যোগফল কি হতে পারে। সবাই একটু কমেন্টসে লিখেন সবচেয়ে বড় যোগফল কি হতে পারে। ওকে ফাইন, সবচেয়ে বড় যোগফল আমরা এর মধ্যে পরে চলে যাই, আপনারা ওটা লিখতে থাকেন কমেন্টসে, সবচেয়ে বড় যোগফল কি হতে পারে। সবচেয়ে বড় যোগফল 37, ইয়েস, অনেকে লিখে ফেলছেন 37, অ্যাবসলিউটলি রাইট, 37, ফাইন, থ্যাংক ইউ। এবার আসেন, এই যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কোয়েশ্চেন, এইটাও নোভোজেরি থেকে নেওয়া এবং এটাও পরীক্ষায় আসা একটা কোয়েশ্চেন। ভাই আমি আজকে যে কোয়েশ্চেনগুলো দেখাচ্ছি, যে কোয়েশ্চেনগুলো পরীক্ষায় যে সোর্স থেকে নিয়ে কোয়েশ্চেনগুলো করে, ওই সোর্স থেকে কোয়েশ্চেনগুলো আমি নিয়ে আসতেছি। ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো আপনি এর আগে খুব বেশি দেখছেন বলে মনে হয় না। তো আশা রাখি এইগুলো যদি একটু দেখে যান, তাহলে এই স্ট্রাকচারে কোয়েশ্চেন গুলো আসলে আপনি খুব সহজে করতে পারবেন। আসলে আমরা পরে যাই, 6 নম্বরে আনসার 17 করেছেন। আচ্ছা দেখি কি হয়। তারা বলতেছে যে হোয়াট ইজ দা গ্রেটেস্ট, মানে কি সবচেয়ে বড়, প্রাইম ফ্যাক্টর মানে সবচেয়ে বড় মৌলিক উৎপাদক কত, অফ 2^4 হোল স্কোয়ার -1। এই যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন, এইটাকে যদি আমি সলভ করি, তাহলে এটা যে সংখ্যাটা বোঝাচ্ছে, ওই সংখ্যাটার যে উৎপাদক গুলো আছে তাদের মধ্যে সবচেয়ে বড় উৎপাদক কোনটি আমাদের কাছে সেইটি জানতে চাইছে। ফ্যান্টাস্টিক একটা কোয়েশ্চেন, এটাও আমি নোভোজেরি থেকে নিয়েছি। এখন আসেন সংখ্যাটা কি বলছে, 2^4 হোল স্কোয়ার, তারপরে কি বলছে -1। এটাকে যদি আমি নর্মালি ক্যালকুলেশন করতে চাই তাহলে একটু বড় হইতে পারে। এটাকে যদি আমরা একটু আউট অফ দ্য বক্স ক্যালকুলেশনটা করতে যাই তাহলে আবার একটু সহজ হইতে পারে। যেমন আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, সেটা কি এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। দেখেন আমি এটার মতো করে করতে পারি কিনা। এখানে আমি এ চিন্তা করি হচ্ছে 2^4 হোল স্কোয়ারকে এ বলি, তাহলে আমরা এটা বলতে পারি হচ্ছে 2^4 হোল স্কোয়ার, তার মানে এটাকে আমি এ স্কোয়ার চিন্তা করি, আর ওয়ান কে আমি কি বলতে পারি, 1 স্কোয়ার, তার মানে আমার কি হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এখন এটাকে যদি আমরা ওই সূত্র ফেলে সামনের দিকে যাই তাহলে সূত্রটা কি দাঁড়ায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে হলো 2^4 প্লাস ওয়ান মানে হলো বি, তারপরে আমরা কি বলতে পারি 2^4 মাইনাস এখানে কি 1। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায়, 2^4 মানে কত, 2^4 মানে হলো 16, তার সাথে এক যোগ করবো। তারপর এখানে আমরা কি বলতে পারি, 2^4 মানে হচ্ছে আমাদের কত বলছি 16, তার থেকে কত বিয়োগ করব, 1 বিয়োগ করে দেই। এবার আমরা তাহলে কি পাচ্ছি একটু খেয়াল করে দেখেন, এখানে আমরা যেটা পাচ্ছি 17 একটা, আরেকটা কি পাচ্ছি উৎপাদক ইন্টু 15। এবার এদেরকে মৌলিক উৎপাদকে নিতে বলছে। আমি যদিও আনসারটা এখানে বলে দেওয়া যাচ্ছে, তারপরে একটু দেখাই। মৌলিক উৎপাদক 17 একটা মৌলিক উৎপাদক, 15 তো মৌলিক উৎপাদক না, তাহলে 15কে ভেঙে ফেলি, মৌলিক উৎপাদকে 3×5 কত 15। তাহলে এই যে সংখ্যাটা দেখতে পেয়েছিলেন, এই সংখ্যাটা বিশাল বড় একটা সংখ্যা হতে পারে, কিন্তু তার উৎপাদক গুলো কি কি, 17, 3, আর কি 5 আর 1 আছে, আর ওই সংখ্যা নিচে আছে। এর মধ্যে সবচেয়ে বড় উৎপাদক কোনটা সেটা জানতে চাইছে। সবচেয়ে বড় এবং মৌলিক উৎপাদক আমরা দেখতে পাচ্ছি কি 17, তাহলে এখানে আমরা 17টাকে বলতে পারি গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর। প্রাইম ফ্যাক্টর। এখন আমি যদি প্রশ্ন করি তাহলে এই সংখ্যাটির সবচেয়ে ছোট মৌলিক উৎপাদক কত হবে, একটু কমেন্টসে লিখে ফেলেন সবচেয়ে ছোট মৌলিক উৎপাদক কত হবে। তাহলে আনসারটা আমাদের কত হচ্ছে 17, অপশন ডি।
তাহলে সবচেয়ে ছোট মৌলিক উৎপাদক কত হবে সেটা একটু লিখে ফেলেন। 3। ইয়েস, রাইট, সবচেয়ে ছোট মৌলিক উৎপাদক হবে হচ্ছে 3। অনেকে হোয়াটসঅ্যাপে, অনেকে আমাদের জুম থেকে আনসার করছেন 3। ওকে। আহ অনেকে আবার ফেসবুক থেকে আনসার করছেন। যারা ফেসবুক থেকে আনসার করছেন তারা একটু কমেন্টসে লিখে ফেলেন সবচেয়ে ছোট উৎপাদক কি হবে। এই আরেকটা ইনইকুয়ালিটি কোশ্চেন দেখাচ্ছি, খুবই ফ্যান্টাস্টিক একটা কোশ্চেন। তো এই স্ট্রাকচারের কোশ্চেন গুলো কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে। আর আমি বলেছি যে আর্টস ফ্যাকাল্টি কিন্তু সবসময় তারা এই ইনইকুয়ালিটি থেকে কোশ্চেন দিয়ে থাকে। সুতরাং আপনার ইনইকুয়ালিটি থেকে একটা কোশ্চেন পেতেই পারেন। তো ইনইকুয়ালিটি সম্পর্কে আপনার ভালো একটু আইডিয়া রাখতে হবে। 3 বলেছেন, রাইট। আসেন এই কোশ্চেনটা আমি একটু সলভ করি, একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন। তারা বলছে ইফ যদি 2 লেস দেন এক্স লেস দেন 5, তার মানে তারা বলতেছে এক্স এর মান 2 এর চাইতে বড় কিন্তু 5 এর চাইতে ছোট, এন্ড এবং 3 লেস দেন ওয়াই লেস দেন 5, এবং ওয়াই এর মান 3 এর চাইতে বড় কিন্তু 5 এর চাইতে ছোট। এখন বলছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই নিচের কোন অপশনটি ভালো, সবচেয়ে ভালোভাবে ডেসক্রাইব করছে আমাদের সেইটা জানতে চাচ্ছে। তাহলে আমাদের জানতে চাওয়া হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর মান, সহজ করে যদি বলি। তো এইখানে দেখেন 2x 2 লেস দেন এক্স লেস দেন 5, এইখান থেকে আসলে আমাদের জানতে হবে এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই এর বিয়োগ ফলটা আমার বের করতে হবে। তো একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমরা জানি ইনইকুয়ালিটির সাইন কখন চেঞ্জ হয়, যখন আপনার উভয় পাশে ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করা হয়, তখন ইনইকুয়ালিটির সাইন কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। যেহেতু আমার কি লাগবে, এক্স মাইনাস ওয়াই লাগবে, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখেন, এক্স এর আগে পজিটিভ সাইন আছে, নো, আমাদের কোনো ঝামেলা নেই। কিন্তু ওয়াই এর আগে আমার কি লাগবে, নেগেটিভ সাইন লাগবে। তাহলে এইখানে তো ভাই এক্সিস্টেন্ট কোশ্চেনে দেখেন, এক্সিস্টেন্ট কোশ্চেন কি বলছে, 3 লেস দেন ওয়াই লেস দেন 5। দেখেন এক্সিস্টেন্ট কোশ্চেনে ওয়াই এর মানটা কিন্তু ওয়াই এর আগে নেগেটিভ সাইন কিন্তু নেই। তার মানে আমার কাজ হচ্ছে এখন কি, ওয়াই এর আগে নেগেটিভ সাইন আনতে হবে। তার মানে এই যে পরের যে আমাদের রাশিটা আছে, এই রাশিটাকে আমার অবশ্যই কি করতে হবে, উভয় পাশে ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ অথবা গুণ করতে হবে। তাহলে আমরা যে কাজটা করব, নেগেটিভ সংখ্যা দ্বারা মানে নেগেটিভ ওয়ান দ্বারা, মানে সহজ করে যদি বলি -1 দ্বারা এটাকে আমরা গুণ করে দিব। যদি -1 দ্বারা গুণ করে দিই তাহলে এটা +3 হয়ে যাবে -3, তারপরে +y এটা হয়ে যাবে কি -y, তারপরে এই +5 হয়ে যাবে কি -5। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, ওই যে আমরা বললাম নেগেটিভ সংখ্যা দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে সেই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে লেস দেন হয়ে যাবে কি এবার গ্রেটার দেন, আর এই লেস দেনটাও কি হয়ে যাবে, অফকোর্স গ্রেটার দেন হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি তো বিয়োগ করবেন কোথা থেকে, এটা একটু খেয়াল করে দেখেন। এক্স থেকে ওয়াই বিয়োগ করবেন, তাহলে এক্স যা আছে তাই থাকবে, কি আছে, 2 লেস দেন এক্স লেস দেন কি 5 আছে। তাহলে এখানে সম্পর্কটা কি দিয়ে আছে, লেস দেন সাইন দিয়ে আছে। মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে এটাই বোঝা, লেস দেন সাইন দিয়ে আছে। তার মানে আমি যেটা নেগেটিভ ফিগার দিয়ে গুণ করে যেটা পাইছি, সেটা এখন লেস দেন নাই, সে হয়ে গেছে কি গ্রেটার দেন। তাহলে বিয়োগ কখনো গ্রেটার দেন লেস দেনে করা যাবে না, হয়তো সবাইকে গ্রেটার দেন সাইনে নিয়ে নিতে হবে, আর নয়তো সবাইকে কি লেস দেন সাইনে নিয়ে যেতে হবে। তো যেহেতু আমি এক্স থেকে বিয়োগ করতে যাচ্ছি, তাহলে ওয়াইটা কিসে আছে, গ্রেটার দেন সাইনে আছে, তাহলে অবশ্যই তাকে কি লেস দেন সাইনে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে এখন -3 গ্রেটার দেন -y গ্রেটার দেন -5, এই জিনিসটাকে এখন আমরা লিখতে পারি চাইলে লেস দেন সাইন দিয়েও লিখতে পারি। মাথায় রাখবেন, যখন আপনি লেস দেন সাইন দিয়ে লিখবেন তখন সব সময় এইটা মাথায় রাখেন, বাম পাশে হবে ছোট ভ্যালু। এখন আপনি বলেন -3 চাইতে -5 কি ছোট কিনা, অফকোর্স ছোট, তাহলে এই পাশে লিখবেন কি -5, আর ওই পাশে লিখবো আমরা কি -3, কিন্তু -5 এর চাইতে বড়, তাহলে কি লিখবো -3। এইবার দেখেন আমরা উভয়ই কি করে ফেলছি, লেস দেন সাইনে নিয়ে আসছি। এখন আমরা এখানে লেস দেন সাইনে নিয়ে এসে এখানে আমরা আলটিমেটলি আমরা বিয়োগ করে দিই -5, তারপরে এখানে কি আছে লেস দেন সাইন, তারপরে কি -y, তারপরে কি -3। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুইটাকে আসলে যোগ করে দিব। এখন এই দুইটা জিনিসকে যদি আমি যোগ করে দেই তাহলে দেখেন আমার এই প্লাসে মাইনাসে এক্স মাইনাস ওয়াই এটা আমরা পাবো। তাহলে এখানে +2 আর এখানে কি -5, তাহলে যোগ করলে কি হবে -3 হবে নিশ্চয়ই।
আর এখানে কি হবে, লেস দেন সাইন। আর এই দুইটা বিয়োগ করলে কি হবে, এক্স মাইনাস ওয়াই, যেটা আমাদের কাঙ্ক্ষিত বিষয় ছিল, কি করা, এক্স মাইনাস ওয়াই করা। আমরা সেটা কিন্তু পেয়ে গেলাম এবার। তার মানে আমাদের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেল। তাহলে আমরা 5 থেকে যদি -3 করি, তাহলে আমরা কি পাচ্ছি, 2 পাচ্ছি। দ্যাট মিনস আমাদের ওই যে বিয়োগফলটা, আমরা বলতে পারি -3 লেস দেন এক্স মাইনাস ওয়াই লেস দেন 2। আমরা একটু খেয়াল করব যে এইরকম করে কোনো অপশন কি আছে কিনা, -3 লেস দেন এক্স মাইনাস 2। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশন এ তে আমরা সেই জিনিসটা সহজে পেয়ে গেলাম। তার মানে খুবই সুন্দর একটা কোয়েশ্চেন ভাই। এই কোয়েশ্চেনটা এখন পর্যন্ত পরীক্ষায় আসে নাই। এটা আমি কোথা থেকে নিয়েছি সেটাও বললাম, ওই জিআরইর বইটা থেকে নিয়েছি। সুতরাং এই কোয়েশ্চেনটা কিন্তু আপনার জন্য ভালো একটা কোয়েশ্চেন। হ্যাঁ, শুধু এই পরীক্ষা না, যে কোনো পরীক্ষার জন্য এই কোয়েশ্চেনটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন। তো এটা জানতে গেলে আপনার কি কি জিনিস জানা দরকার আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আসেন আমরা এরকম আরো কিছু কোয়েশ্চেন দেখি। হ্যালো সবসময় ভাইয়া, বিগত এখানে সালের আমার একটা কোয়েশ্চেন প্রশ্ন পড়ে আছে। যেন না। হ্যালো। জি বলেন। হ্যালো ভাইয়া, এই যে যেটা আমরা সলভ করলাম, ঠিক আছে, এটা বুঝছি এইভাবে হয়েছে। বাট যদি আমরা প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করি, সেক্ষেত্রে রেজাল্ট আবার অন্যরকম হয়ে যায়। কেন সেটা বিয়োগ কি করতে হবে? যাবেন আপনারাই? আপনি একটু বোঝার চেষ্টা করেন ম্যাডাম, এখানে তো বিয়োগের জি জি। প্রশ্নই আসে না। কারণ এখানে আমার কি করতে হবে ম্যাডাম, এক্স মাইনাস ওয়াই। তো আমি এখানে বিয়োগ করব কেন, বিয়োগ করলে তো আমার এই মাইনাস সাইনটা কি হয়ে যাবে, প্লাস সাইন না, হয়ে যাবে। আমি যদি এটা চেঞ্জ না করে যে দুইটা দেওয়া আছে, যে যেটা দেওয়া আছে আমি যদি হুবহু ওটা থেকে ওটা বিয়োগ করি, সেক্ষেত্রে রেজাল্ট আলাদা হয়ে যাবে। হ্যাঁ এটা আলাদা বললাম। হবেই, কারণ আপনি বিয়োগ করলে তো হবে না। এখানে ম্যাডাম, এখানে দেখেন দেওয়া আছে কি, লেস দেন সাইন। আর এখানেও কি আছে, লেস দেন সাইন, ফাইন। এখন আপনি যদি এইখান থেকে এইটা বিয়োগ করেন, তাহলে তো আপনার কাজ হবে না, কারণ বিয়োগ করলে এটা হয়ে যাবে গ্রেটার দেন সাইন। এক্স এক্স মাইনাস ওয়ান আনাই যদি আমার মেইন টার্গেট হয়, সেই ক্ষেত্রে যদি আমি প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করি, তাও তো এক্স মাইনাস ওয়াই, মানে এক্স মাইনাস ওয়াই এক্স আসছে। মাইনাস ওয়াই থাকছে, কিন্তু এই অংশগুলো কি ঠিক থাকবে? চেঞ্জ, হ্যাঁ, ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই মানে তাহলে হবে এটাই না। প্রশ্ন আমার, যে এরকম কেন হ্যাঁ হচ্ছে। এটা হবে না, এটা হবে না, আমি এই যেটা ক্ষেত্রে বলছি। এই ক্ষেত্রে ভাই হ্যালো, এই ক্ষেত্রে পয়েন্ট হচ্ছে যে আহ, এইভাবে বিয়োগ করলে যেটা রেজাল্ট আসছে সেটা অপশনে নাই। মানে বাই চান্স যদি এটাও অপশনে থাকে, তখন তো মানে আমরা ওইটা কনফিউজ থাকবে হয়ে না। যাবো যে রেজাল্ট। ম্যাডাম একটা কথা বলি শুনেন, কোশ্চেন গুলো এমন করে রেডি করা হবে যেখানে কোনো কনফিউজিং অপশন থাকবে না। আপনি যেটা বললেন ওইটাও যদি থাকে, তাহলে আমি তো ওইটা করতে যাব। ওইটাও যদি থাকে, ওইটা তো থাকবেই না। আর যদি থাকে তাহলে আপনি, ওইটা তো কি রিয়েল ফিগার, যে তারা বলছে যে এখানে নিচের কোনটা বেস্ট ডেসক্রাইব করে। তার মানে আপনার এমনটাই রাখবে এখানে কোশ্চেনে, যেটা বেস্ট ডেসক্রাইব করে। যেটা আপনার কনফিউজিং সেটা কিন্তু অপশনে থাকবে না আপু, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন সেটা থাকবে না। আর রিয়েলি বিয়োগের ওয়েটা কি, বিয়োগের রিয়েল ফ্যাক্টটা যদি বলেন, আমি যেটা দেখাইছি ঠিক এইভাবে যদি বিয়োগ করে যান, তাহলে কিন্তু আপনার আর কখনোই কোনো প্রকারের ভুল হওয়ার সম্ভাবনা নেই। আর এটি হ্যাঁ হচ্ছে হ্যাঁ, একদম আপনি যেটা ক্লিন করলেন এটা প্রসিডিউর। বুঝতে পারছি, এটা একদম ক্লিয়ার। কথা হচ্ছে আপনি প্রথমে ওইখানে মাইনাসটা আনে, তারপর যোগ করে দিচ্ছেন। আর আমার কথা হলো যে যদি আমি মাইনাসটা না নিয়ে এসে সরাসরি ওটা থেকে ওটা বিয়োগ করি, সেই ক্ষেত্রে রেজাল্ট ভেরি করতেছে। এটাই। তাহলে আর রেজাল্ট হবে না, তাহলে ভুল আসবে রেজাল্ট। ঠিক আছে, ওকে। ওকে, তাহলে আমরা নেক্সটে যেতে পারি। খেয়াল করে দেখেন, পরে আরো একটা সুন্দর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। এই কোশ্চেনটা মনে হয় একাধিকবার আসছেও পরীক্ষায়, এবং এটাও নোভাজিয়ার ইনইকুয়ালিটি চ্যাপ্টারের কোশ্চেন। আমি যেটা বলতেছিলাম আপনাদের, সবসময় বিগত সালের কোশ্চেনের উপর বেস করে শুধু বিগত সালের কোশ্চেনটাই করে যেন না। কারণ 100% বিগত সালের কোশ্চেন যে আপনার কপি হবে বা 50% যে কপি হবে, তার কিন্তু নিশ্চয়তা নাই। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আগে যারা কোশ্চেন করতো, যে দলের লোক বা যে ক্যাটাগরির মানুষগুলো কোশ্চেন করতো, নিঃসন্দেহে আপনারা মাথায় রাখেন ওই লোকগুলো কিন্তু এখন আর কোশ্চেন করবে না। তার মানে বুঝতেছেন, অনেকগুলো জায়গায় পরিবর্তন আসবে। এইগুলো মাথায় নিয়ে কাজ করতে হবে। ধরেন আর্টস ফ্যাকাল্টি একটা সময় কোশ্চেন করলে তারা ধাঁধ ভাঙা কোশ্চেন করতো, কোথা থেকে, বাংলা থেকে। যে ব্যক্তি কোশ্চেন করতো সেই ব্যক্তি আর এই মুহূর্তে কোশ্চেন করবে না। তার মানে বাংলা কোশ্চেন কঠিনও হতে পারে, আবার ভয়ানক সহজও হতে পারে। ম্যাথমেটিক্স এর কোশ্চেন গুলো খুবই বেসিক জায়গা থেকে করা হতো। তো সেই কোশ্চেন যারা করতো সেই ব্যক্তিগুলো এই মুহূর্তে কোশ্চেন করবে না। তার মানে কোশ্চেনটা খুব সহজও হতে পারে ম্যাথমেটিক্স এর, আবার কি কঠিনও হতে পারে। সুতরাং আপনি কিন্তু এই মুহূর্তে পুরাই 100% এইটা ধরে নিতে পারবেন না যে আগে যে ট্রেন্ডে কোশ্চেন করতো এখনো ঠিক সেই ট্রেন্ডেই কোশ্চেন করবে। বলা যাচ্ছে না ভাই। একবার একটা কোশ্চেন করার পর, এখন যে যে টিম আছে তারা একটা কোশ্চেন করার পর আপনি অনুমান করতে পারবেন যে তাদের সাইকোলজিটা কেমন কোশ্চেনের। সুতরাং এই মুহূর্তে কিন্তু আপনি যে কোনো একটা ধরে বসে থাকেন না। তো আসেন এই কোশ্চেনটা একটু দেখি।
তারা বলতেছে ইফ যদি 5 লেস দেন এক্স লেস দেন 10, মানে এক্স এর মান 5-এর চাইতে বড় এবং 10-এর চাইতে ছোট, এন্ড এবং y ইকুয়াল এক্স প্লাস 5, y এর মান নাকি হবে এক্স প্লাস 5, তাহলে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ইন্টিজার ভ্যালু এক্স প্লাস ওয়াই? তাহলে এক্স প্লাস ওয়াই এর সবচেয়ে বড় মানটা কি হবে সেটা জানতে চাইছে। তাহলে এক্স এবং ওয়াই এর সবচেয়ে বড় মান জানতে গেলে ইন্ডিভিজুয়ালি এক্স এর সবচেয়ে বড় মান কত, ইন্ডিভিজুয়ালি ওয়াই এর সবচেয়ে বড় মান কত সেটা জানতে হবে। মজার ব্যাপার হচ্ছে ওয়াই এর মানটা কত বড় হবে সেটা ডিপেন্ড করবে এক্স এর মানের উপর। তার মানে এক্স যত বড় নিবেন, ওয়াই, এক্স যদি সবচেয়ে বড় ভ্যালুটা নেন তাহলে ওয়াই ও সবচেয়ে বড় ভ্যালুটাই দিবে। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে বলা আছে এক্স এর মানটা আমার আগে লাগবে, তাহলে 5 লেস দেন এক্স লেস দেন 10। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি, এই যে রাশিটা আছে এই রাশি থেকে আমরা বলতে পারি এক্স এর সবচেয়ে বড় ইন্টিজার ভ্যালু অবশ্যই কত, 9, কারণ এক্স এর মান 5-এর চাইতে বড়, 10-এর চাইতে ছোট। তাহলে এই কন্ডিশনে এক্স এর সবচেয়ে বড় ইন্টিজার মান হবে হচ্ছে কত, 9। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম, কত বলতে পারি এখানে, 9। এবার আসি ওয়াই এর মান। ওয়াই এর মান পাবো কোথায়, এক্স এর মান পালি কেবল আমরা ওয়াই এর মান পাই, ওয়াই ইকুয়াল এক্স প্লাস 5 তারা বলেছে। তাহলে আমরা এক্স এর মান এখানে পেয়ে গেলাম 9, তাহলে এই জায়গায় আমরা 9 বসাইতে পারি, আর এখানে কত থাকছে, 5। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে ওয়াই এর সবচেয়ে বড় মানটা পাই হচ্ছে কত, 14। তাহলে এই 14 আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে এইবার বলতে পারি ওয়াই এর সবচেয়ে বড় মান হচ্ছে 20, এক্স প্লাস ওয়াই এর সবচেয়ে বড় মান হচ্ছে 23। তাহলে এই যে ক্যাটাগরি কোশ্চেন গুলো ইনইকুয়ালিটির, এই কোশ্চেন গুলো আমরা একটু মাথায় রাখবো। 23। নেক্সট দেখেন কি বলছে, 1/5 অফ 0.1% ইকুয়ালস। খুব সহজ একটা কোশ্চেন হলেও সবার জন্য এটা সহজ না। ঠিক আছে, তারা বলতেছে যে 1/5, এই যে 1/5 অফ মানে ইন্টু 0.1% মানে হলো এই সাইনটা দিতে হবে। তাহলে এটা সমান নিচের কোনটা? এখন এই কোশ্চেন গুলো আনসার করার ক্ষেত্রে আপনি আপনার মতো করে আনসার করলে হবে না, আপনাকে দেখতে হবে অপশনে তারা কেমন করে আনসার রাখছে, আপনার আনসারটাও ঠিক সেইভাবেই করতে হবে। দেখেন সবগুলো অপশনেই দশমিকে রাখছে, তার মানে ওইটার ক্যালকুলেশনটা যে আপনি করবেন সেটা অফকোর্স দশমিকে ক্যালকুলেশন করতে হবে। এখন 1/5 এইটা যে দশমিকে কত সেটার জন্য যদি আপনি এরকম করেন, ভাগ করেন, কি দিয়া ভাগ করেন, এই 1 কে যদি আপনি কি দিয়া ভাগ করতে যান, 5 দিয়া ভাগ করতে যান, তাহলে যে সময় লাগবে ওই সময় ব্যয় করতে যে আপনি আসলে 3-4-5টা জিকে দাগায় ফেলতে পারবেন। তাহলে দেখেন আমরা যখন পার্সেন্টেজের ক্লাস করাই তখন একটা সিরিয়ালি লিখে দিই, 1/5 মানে 0.2, 2/5 মানে 0.4, 3/5 মানে 0.6, এই সুন্দর করে কিছু টেবিল লিখে দেই, এবং কেন কি কারণে হয় সেই বিষয়গুলো আপনাদের সাথে ওই জায়গায় আমরা দেখানোর চেষ্টা করি। তো এইগুলো যদি মাথায় থাকে তাহলে খুব দ্রুত করা যায়। তো তারপরেও যদি না পারেন আমি একটু ভেঙেই বলি, এই 5 দিয়ে 1 কে ভাগ করলে আমার ভাগ যাবে না, শূন্যবার যাবে। তাহলে আমরা এখানে একটা দশমিক বসাই, এখানে আরেকটা শূন্য বসায় নিয়ে আসি, তাহলে এইবার ভাগ যাচ্ছে, 5 দুগুণে কত, 10। তার মানে আমরা বলতে পারি এই 1/5 এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে দশমিকে 0.2 ইন্টু এই 0.1% কথার অর্থ কি, পার্সেন্ট। আমি আমার পার্সেন্টেজের ক্লাসে প্রায়শই বলে থাকি বা প্রথমটাই শুরু করি এইভাবে, যে পার্সেন্ট আসলে কি, পার্সেন্ট মানে হচ্ছে 1/100। তাহলে 0.1 ইন্টু, আমি একদম ভেঙেই বলি আপনাদের, তাহলে আমরা বলতে পারি 0.1 ইন্টু পার্সেন্ট। পার্সেন্ট মানে পার্সেন্ট কথার অর্থ হলো 1/100। ঠিক আছে, আমি এইভাবেই লিখলাম আপনাকে বোঝার সুবিধার্থে। তাহলে কি দাঁড়াচ্ছে, 0.2 ইন্টু এইটাকে যদি আমরা ভাগ করি, একের পরে কয়টা শূন্য, দুইটা শূন্য, তাহলে এই যে দশমিক গড়টা, এই দশমিকের পরে কয় গড় হবে, দশমিকের পরে এক গড়, দুই গড়, আর এক্সিস্টেন্ট আরেকটা গড় আছে, তার মানে মোট কয়টা গড় হবে, তিনটা গড়। তাহলে লাস্টে করে কি বসাবো, 1, আর বাকি দুইটা গড় আমরা তাহলে কি দিয়ে ফিল আপ করি, শূন্য দিয়া। এবার আসেন এদেরকে যদি আমি গুণ করি তাহলে আমাদের দেখবো দশমিকের পরে মোট কয়টা গড়, ওইখানে আছে তিনটা আর এখানে একটা, কয়টা, চারটা। তাহলে দশমিকের পরে আমি চারটা গড় দিয়ে নিই, 1, 2, 3, 4। এবার আসি আমি গুণ করি, 2 আর 1 আলাদা করে অঙ্কগুলো গুণ করে নেই, এই 2 এবং এই 1 যদি গুণ করি তাহলে কি হবে, 2। তাহলে বাকি ঘরগুলো কি দিয়ে ফিল আপ করবো, শূন্য দিয়ে ফিল আপ করবো। তাহলে আমার আনসারটা কি হচ্ছে, 0.002। তার মানে 3, 2, 5। দেখেন এটা কি কোথাও আছে, আহ 0.002 আছে কোথায়, আমরা অপশন ই তে দেখতে পাচ্ছি।
অপশন ই। তাহলে সেই ক্ষেত্রে আমরা আনসারটা কি বলতে পারি? অপশন ই। আর কাদের কাদের কি আনসার আসছে? 0.002 কিভাবে আসলো ভাই? সিয়াম হা, আপনি 0.002। আচ্ছা, ঠিকঠাক করে করতে হবে। তিনটা ঘর, ইয়েস। মেবি 0.002, নূর, আনিকা। মেবি ক্যান, মাস্ট বি বলতে হবে। মেবি মানে হলো হতেও পারে, নাও হতে পারে, কেমন? মাস্ট বি বলতে হবে। এবার আসেন আমরা পরে যাই। পরের কোয়েশ্চেনটা দেখেন। আমরা এই ধরনের অ্যালজেব্রিক কোয়েশ্চেন গুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ইফ পি এন্ড কিউ আর পজিটিভ, মানে পি এবং কিউ এরা ধনাত্মক সংখ্যা, তারপরে বলছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান যদি 16 হয়, এন্ড এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান যদি 8 হয়, দেন তাহলে কিউ এর ভ্যালুটা কত আমাদের কাছে সেটা জানতে চাইছে। খুব সুন্দর কোয়েশ্চেন কিন্তু। তাহলে আসেন, আমাদের এখানে যে জিনিসগুলো দেওয়া আছে সেটা হচ্ছে পি স্কোয়ার, আরেকটা হচ্ছে কি কিউ স্কোয়ার সমান কত দেওয়া আছে? 16। আমি একটু ভেঙেই বলি আপনাদের। এবার আসেন পরে কি বলছে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটা সমান কত দেওয়া আছে? 8। তো এবার আসেন, আমাদের মানটা বের করতে বলছে কার? মান বের করতে বলছে হচ্ছে কিউ এর। তাহলে কিউ এর মান যদি বের করতে চাই, তাহলে আমরা এই দুটো অপশন ইকুয়েশন নিয়ে একটু কাজ করি। আমরা পিটাকে ভ্যানিশ করে দেই, তাহলে আমরা কিউ এর মান বের করতে পারি। পিটাকে কিভাবে ভ্যানিশ করা যায়? আমরা বিয়োগ করে দেই, বিয়োগ করে দিলে এটা পজিটিভ সাইন হয়ে যাবে। তার মানে এই পি এবং এই পি বিয়োগ হয়ে গেল, থাকলে হচ্ছে 2 কিউ স্কোয়ার সমান, এখানে বিয়োগ করলে কত? 8। তাহলে আমরা বলতে পারি যে কিউ স্কোয়ার সমান 2 দিয়া ভাগ করলে 4। অতএব আমরা বলতে পারি কিউ সমান, এটাকে বর্গমূল করলে প্লাস মাইনাস 2। তাহলে আলটিমেটলি কিউ এর মানটা প্লাস মাইনাস 2 তারা বলতেছে আমাদের রেজাল্ট অনুযায়ী। তাহলে দেখেন এটা কোথায় আছে? সহজ কথায় প্লাস মাইনাস 2 নেই, শুধু 2 আছে। তাহলে সেটাকে আমরা আনসার হিসাবে কাউন্ট করব। তার মানে আমার আনসারটা কি হবে? 2, কিউ এর মান। আশা করি বুঝতে পেরেছেন। এই কোয়েশ্চেনটা একটু ভালো করে দেখে নিয়েন, ঠিক আছে? তারপরে আসি আমরা আরো একটা অ্যালজেব্রিক কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, কারণ আর্টস ফ্যাকাল্টি অ্যালজেব্রিক থেকে ভালো মানের কোয়েশ্চেন দিয়ে থাকে। সুতরাং এই জিনিসগুলো আপনাদের জন্য দরকার। জি স্যার, কনফিউজড ছিলাম। ওকে, কনফিউজ থাকা ভালো না। এইবার দেখেন, ইফ পি প্লাস কিউ সমান কত? 7, পি কিউ সমান হচ্ছে 12, দেন তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1/পি স্কোয়ার প্লাস 1/কিউ স্কোয়ার? তার মানে আমাদের কাছে জানতে চাইছে 1/পি স্কোয়ার প্লাস 1/কিউ স্কোয়ার। তো আগে এইটাকে আমি ক্যালকুলেশন করি, যেটা জানতে চাইছে সেটাকে নিয়ে একটু কাজ করি। তাহলে সেটাকে নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে পি স্কোয়ার এবং কি কিউ স্কোয়ার লসাগু নিয়ে নিই। তাহলে এই পাশে থাকবে কি কিউ স্কোয়ার প্লাস এখানে থাকবে হচ্ছে কি পি স্কোয়ার। তো এটাকে আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করি। তাহলে আমরা লিখতে পারি এখানে পি স্কোয়ার প্লাস কি কিউ স্কোয়ার, আর এটাকে পি কিউ হোল স্কোয়ার লিখতে পারি, কারণ আমার পি কিউ এর মান বসাইতে হবে। এখন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারে তো মান নাই, মান আছে কার? পি প্লাস কিউ। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার, তারপরে কি -2ab ডিভাইডেড এখানে পি প্লাস কিউ হোল স্কোয়ার। এবার দেখেন সবগুলো মান আমি আলাদা করে বসাইতে পারবো। পি প্লাস কিউ মানে কি 7, দ্যাট মিনস 7 স্কোয়ার -2 ইন্টু পি কিউ এর মান কত দেওয়া আছে? 12। তারপরে পি কিউ এর মান কত দেওয়া আছে? 12, তার উপরে কি হোল স্কোয়ার। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 12 মানে বর্গ করলে কত হবে? 144। আর সাত সাথে কত? 49। তার থেকে 12 দুগুণে কত? 24। বিয়োগ করে দেই, তাহলে আমাদের এখানে কি থাকছে? আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 5, আর এখানে কত? 2, 144। তার মানে 25 ডিভাইডেড 144, সেটা কোথায় আছে? অপশন বি তে আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা অপশন বিটাকে আনসার হিসাবে কাউন্ট করতে পারছি এখানে। তাহলে এই জাতীয় যে আপনার অ্যালজেব্রিক কোয়েশ্চেন গুলো আছে, সেগুলো কিন্তু আমরা আসলে একটু প্র্যাকটিস করে যাব। গতানুগতিক যেগুলো আছে সেগুলো তো আপনারা পারেনি এবং বুঝেনি, একটু এক্সেপশনাল গুলো করে যাওয়ার চেষ্টা করব। আর এই এক্সেপশনাল গুলো কোথায় পাবেন? সেইগুলো পাইতে গেলে, যেমন এই যে আরেকটা অ্যালজেব্রিক কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন, এগুলো একটা এক্সেপশনাল কোয়েশ্চেন, খুব সহজে আনসার করা যায় কিন্তু খুব দ্রুত মাথায় ঢুকে না। কারণ আপনারা সবসময় এক ধাঁচের কোয়েশ্চেন, মান নির্ণয়ের এক ধাঁচের কোয়েশ্চেন করে গুলো বেশি করে অভ্যস্ত। আর এগুলো এখন আর আপনার পুরাতন হয়ে গেছে, এইগুলো খুব বেশি একটা আসার সম্ভাবনা কম, আর আসলে এমনি পারবেন। তো এই জন্য মূল যে সোর্স গুলো থেকে তারা কোয়েশ্চেন করে, আমরা ওই সোর্স গুলো থেকে কোয়েশ্চেন গুলো নিয়ে আসার চেষ্টা করেছি। এখানে দেখেন এই কোয়েশ্চেন গুলো কিন্তু এখনো পরীক্ষায় আপনি দেখেন না অনেকগুলো,
কিছু কিছু দেখছেন, কিছু কিছু দেখেন নাই। তো ওই ক্লাসগুলোতে সামনে আমি আমি আরো প্ল্যান করছি যে সামনে ওই রকম কিছু স্পেশাল বইয়ের কোয়েশ্চেন সলভের ক্লাস নিব লাইভে। আপনারা যদি আমাদের সাথে থাকেন, সেটা নোভাজেরি, সেটা আগারওয়াল, তারপরে সেটা হতে পারে সেট কেটের কোয়েশ্চেন, হ্যাঁ, সেটা হতে পারে আমাদের আরো যে জিআরই জিমেটের কোয়েশ্চেন গুলো আছে সেই সকল, মানে মূল সোর্স থেকে করব। ওই লাইভ গুলো যদি করেন তাহলেও কিন্তু আপনি একদম মাস্টার কপি কোয়েশ্চেন গুলো পাওয়ার একটা সম্ভাবনা থাকে। আসেন, এই যে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন যে ইফ যদি 2x+2y সমান 11 এন্ড 3x+2y সমান 9, দেন তাহলে x+y সমান হোয়াট। দেখেন, এইখানে আপনি দুইটা ইকুয়েশন ব্যবহার করে আলাদা করে এক্স এর মান এবং ওয়াই এর মান বের করতে গেলে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আপনি যদি একটু একটু আউট অফ দ্য বক্স চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার এইগুলো ক্যালকুলেশন করা খুব বেশি একটা কঠিন হয় না। কেন? কারণ দেখেন, এখানে আছে কি 2x+3y কেমন সমান কত 11, পরেরটা কি আছে 3x+2y, দেখেন অনেকটা উল্টা বলা আছে কত 9, এখানে 2, এখানে 3, এখানে 3, এখানে 2। তাহলে এখানে একটা গেম আছে নিশ্চয়ই। সেই গেমটা কি, আমরা এত কিছু করার দরকার কি, আমরা যদি যোগ করে দিই তাহলেই তো আমাদের এখানে একটা কিছু কমন যাবে। ঠিক আছে, যোগ করলে এখানে কত হচ্ছে 5x, আর এখানে কত হচ্ছে 5y। তার মানে উভয় সহগগুলো সেম হয়ে গেল, সুতরাং আপনি সহজে কমন নিতে পারবেন। আর এখানে কত 20। এইবার দেখেন, আপনি খুব সহজে 5টা কমন নিয়ে নিলেন, আপনি x+y পেয়ে গেলেন। এই যে ধারার কোয়েশ্চেন গুলো, এইগুলো বাজারের বইগুলোতে, আমাদের দেশীয় বাজারের বইগুলোতে খুব বেশি আপনি দেখবেন না এই পর্যন্ত যে কোয়েশ্চেন গুলো দেখলাম। আর ওই কোয়েশ্চেন গুলো আসলে করা হয় কোথা থেকে, আর কোয়েশ্চেন যারা করে তারা এই সকল বইগুলো দেখে কিন্তু কোয়েশ্চেন করে না, তারা ওই ইন্টারন্যাশনাল সোর্সের কোয়েশ্চেন গুলোই দেখে ওইখান থেকে তারা কোয়েশ্চেন গুলো করে থাকে। তাহলে x+y এর মান হচ্ছে কত 4, আর সেটা অপশন কোথায় আছে, আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে আছে। এই যে স্ট্রাকচারের কোয়েশ্চেন গুলো, এই কোয়েশ্চেন গুলো কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, ফাইন, অনেকে আনসার করেছেন। আসেন আমরা তাহলে পরে যাই, দেখি কি আছে পরে। আরো এই কোশ্চেন আপনারা প্রচুর করেছেন, প্রচুর করেছেন এই কোশ্চেন, এইটা আপনাদের জন্য অনেকের একদম মাস্টার কপি আনসার মুখস্থ আছে। ইফ এ বি এন্ড সি আর নট ইকুয়াল টু 0 or 1, এদের মান 0 হবে না 1ও হবে না। এখন বলছে ইফ যদি এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এ স্কোয়ার, এ টু দি পাওয়ার এক্স সমান বি, বি টু দি পাওয়ার ওয়াই সমান সি, এন্ড সি টু দি পাওয়ার জেড সমান এ হয়, দেন তাহলে এক্স ওয়াই জেড সমান কত সেটা জানতে চাওয়া হয়েছে। তো এইটা আমরা জানি, সবাই পারবো। এখানে বলা আছে কি, খেয়াল করে দেখেন, তারা বলছে এ টু দি পাওয়ার এক্স এটা সমান বি, তারপরে কি বলছে বি টু দি পাওয়ার ওয়াই এটা সমান কত সি, দেন কি বলছে সি টু দি পাওয়ার জেড সেটা সমান কি বলছে এ। এখন তাহলে এক্স ওয়াই জেড এর মান কত, এই কোশ্চেন গুলো আমরা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে শুরু করতে পারি। আপনি যদি শুরু করতে চান এইখান থেকে, প্রথম থেকে পারবেন, 2 নাম্বারটা থেকেও পারবেন, 3 নাম্বারটা থেকেও পারবেন। যদি প্রথম থেকে চিন্তা করেন, তাহলে প্রথমে কি আছে দেখেন, এ টু দি পাওয়ার এক্স সমান এই পাশে কি আছে বি, তাহলে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পাশে পাওয়ারলেস কত বি, যার পাওয়ার হচ্ছে 1 আসলে, তাহলে এই পাশেও বি আনতে হবে। তার মানে এই ধরনের কোয়েশ্চেন গুলো সলভ করার ওয়েটা হচ্ছে, এইখানে যার পাওয়ার 1 তার বেস যা, ওই পাশেও তার বেস সেম করতে হবে। তার মানে এই পাশে এটাকে আপনার আস্তে আস্তে কনভার্ট করে বি বানাইতে হবে। চলেন দেখি বানাইতে পারি কিনা। তো এখান থেকে যদি আমরা সলভ করা শুরু করি, খেয়াল করে দেখেন, এ এ এক্স, এ টু দি পাওয়ার এক্স সমান বি। এখন বলেন, আমরা এখানে এই মান বি এর মান, আমরা এখানে একটু দেখি, এই যে পাওয়ারটা দেখেন, আবারও আমি একটু বলি, সহজ এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, এটা সমান এখানে আমরা কি বলছি বি। তাহলে আমাদের আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে এ আছে, এইরকম করে উভয় পাশটা সেম বেস করা যায় কিনা। আমরা সূচকের দুইটা সূত্র জানি, একটা হচ্ছে বেস যদি সেম থাকে, বেস যদি সেম থাকে তাহলে বেস গুলো ইলিমিনেট হয়ে গেলে পাওয়ার গুলো পরস্পর সমান হয়ে যায়। আরেকটা সূত্র আছে, আরেকটা সূত্র দেখতে পাচ্ছি, বেস যদি ভিন্ন থাকে কিন্তু পাওয়ার যদি সেম থাকে, তাহলে আমাদের বেস গুলো ইলিমিনেট, পাওয়ার গুলো ইলিমিনেট হয়ে যাবে, আর বেস পরস্পর কি হয়ে যাবে সমান। তার মানে এখানে আমাদের আসলে যে কোনো একটা পাশের বেস সেম করার চেষ্টা করব। চলেন আমরা এটা করতে পারি কিনা দেখি। তো এ টু দি পাওয়ার এক্স আছে এখানে, আমরা এখন একটা কাজ করি, আমরা এখানে এর মান, এ এর মানের পরিবর্তে আমরা এখানে কি বসাইতে পারি, এ যেটা আছে তার পরিবর্তে কি বসাইতে পারি সি টু দি পাওয়ার জেড। তাহলে সি টু দি পাওয়ার জেড
হোল টু দি পাওয়ার এখানে কি আছে এক্স, আর এখানে কি আছে বি। তো আমি স্টার্টিং এ বলেছিলাম বি এর পাওয়ার যেটা থাকবে ওয়ান লেস পাওয়ার, যেটা মানে বি এর পাওয়ার যেটা ওয়ান থাকবে ওইটার বেস আমরা সবগুলোতে বানানোর চেষ্টা করব। তাহলে এবার আসি, আমি এখনো বি পাই নাই, তার মানে সিটাকে আমার কিসে কনভার্ট করতে হবে, দেখি সি এর ভ্যালু বি এর মতো করে কোথাও আছে কিনা। দেখেন সি এর ভ্যালু কি আছে, বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে সি এর রিপ্লেসমেন্ট এখন আমরা কি বলবো, বি টু দি পাওয়ার ওয়াই। আর তার উপরে পাওয়ার একটা কি ছিল, এক্সিস্টেন্ট পাওয়ার একটা আমাদের এখানে জেড ছিল, তার উপরে আবার আর একটা পাওয়ার কি ছিল আমাদের এক্সিস্টেন্ট এক্স ছিল। এবার আমরা কি বলতে পারি বি। এখন আমি যদি ক্যালকুলেশন করি তাহলে বি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান আমরা বি টু দি পাওয়ার কি ওয়ান বলতে পারি। এবার বেস বেস সেম হয়ে গেল, পাওয়ার গুলো পরস্পর সমান হয়ে যাবে, তার মানে এক্স ওয়াই জেড সমান কি পাইছি ওয়ান। তো আমি শুরুতেই বলেছিলাম এই ধরনের কোয়েশ্চেন গুলো সবাই জানেন, যার আনসার কি হবে ওয়ান হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, আমি এটা করাইতেও চাচ্ছিলাম না কারণ এটা সবাই জানেন এবং বুঝেন। তো এগুলো কিভাবে করতে হয় সেই ওয়েটা আমি একটু বলার চেষ্টা করলাম। আসলে আমরা পরে দেখি কি বলছে, হোয়াট ইজ দ্য এভারেজ অফ এক্স, টু এক্স এবং সিক্স, এই তিনটার গড় কত আমাদের কাছে সেটা জানতে চাইছে। তো গড়ের সূত্র আমরা কি জানি, এভারেজ এর সূত্র হলো রাশিগুলোর যোগফল বা রাশির সংখ্যা। তাহলে রাশিগুলোর যোগফল মানে কি, একটা রাশি এক্স, আরেকটা হচ্ছে টু এক্স, আরেকটা হচ্ছে সিক্স, ভাগ রাশির সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা। এখন এটা ক্যালকুলেশন করলেই হয়। আমরা এখানে কি পাচ্ছি, থ্রি এক্স প্লাস এখানে সিক্স ডিভাইডেড থ্রি। এখন আমরা উপর থেকে থ্রি কমন নিতে পারি, তাহলে কি আছে এক্স প্লাস টু, আর নিচে আছে কত থ্রি, থ্রি থ্রি ভাগ করে সরিয়ে দেই, অতএব আমরা কি পাচ্ছি এক্স প্লাস টু। তার মানে এদের গড়টা কি হবে এক্স প্লাস টু, আর সেটা অপশন কোথায় দেখতে পাচ্ছি, ডি তে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের আনসারটা কি হবে অপশন ডি। খুব সহজ জাতের কোশ্চেন যদি হয় তাহলে এই কোশ্চেন গুলো থাকতে পারে কোশ্চেন পরীক্ষায়। আসলে আমরা পরে দেখি কি বলছে, ইফ যদি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই সমান ওয়ান থার্ড হয়, দেন তাহলে এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই। অ্যালজেব্রার এই কোশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখেন আমরা এইগুলো যদি সমাধান করতে চাই আমাদের প্রথমে কি করতে হবে, এখানে ওয়ান বাই এক্স আর ওয়ান বাই ওয়াই সমান ওয়ান থার্ড বলেছে, তার মানে এটা আমি লসাগু নিয়ে আগানো ছাড়া আর কোনো ওয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমার এখানে লসাগু ছাড়া আসলে কিছু করাও যাবে না। এক্স ওয়াই যদি লসাগু নিই তাহলে আমরা কি পাচ্ছি ওয়াই প্লাস এক্স, তার মানে এখানে কি ওয়ান থার্ড। তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কি দাঁড়ায়, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই সমান হচ্ছে ওয়ান থার্ড। এখন আমার কাছে তো এটা মান জানতে চাই নাই, এক্স ওয়াইটা উপরে চলে গেছে, তাহলে এটাকে আমি রিসিপ্রোকাল করে দেই। রিসিপ্রোকাল যদি করে দেই বা এক্স ওয়াইটা তাহলে উপরে চলে যাবে আর এক্স প্লাস ওয়াইটা কোথায় নিচে চলে আসবে, আর ওই পাশে রিসিপ্রোকাল করলে ওয়ান নিচে চলে যাবে আর থ্রি উপরে চলে আসবে। দ্যাট মিনস এক্স ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই এর মানটা তাহলে আমরা কত বলতে পারছি, এর মানটা আমরা বলতে পারছি কি থ্রি। তবে এই ধরনের কোয়েশ্চেন যদি পরীক্ষায় আসে তাহলে খুব দ্রুত আনসার করবেন কিভাবে, এই স্ট্রাকচারের কোয়েশ্চেন। এখানে যদি ওয়ান আর নিচে যে সংখ্যাটা থাকবে অবশ্যই উপরে ওয়ান হইতে হবে, তাহলে নিচে যে সংখ্যাটা থাকবে সেটি আলটিমেটলি কি হবে আনসার হবে। ঠিক আছে, তার জন্য আমরা টাইম ওয়েস্ট করব না। এবার আসেন আমরা একটু একটু কঠিন একটা কোশ্চেনে ঢুকি। আমাদের পারমিউটেশন কম্বিনেশন প্রবাবিলিটি যে কোশ্চেন গুলো আছে তার মধ্যে একটা কোশ্চেন, খুবই সুন্দর একটা কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখেন এই কোশ্চেনটা কি বলছে যে দেয়ার আর থ্রি ডোরস, তার মানে কয়টা ডোর আছে, তিনটা ডোর আছে কোথায়, টু আ লেকচার রুম, লেকচার রুমের মধ্যে তিনটা দরজা আছে। এখন বলছে ইন হাউ মেনি ওয়ে, কত ভাবে, ক্যান পারবে আ লেকচারার ইন্টার দা রুম, কত ভাবে এক রুমের মধ্যে ওই লেকচারার ঢুকতে পারবে, ফ্রম ওয়ান ডোর একটা ডোর দিয়ে, এন্ড এবং লিভ ফ্রম অ্যানাদার ডোর এবং অন্য ডোরগুলো দিয়ে বের হয়ে যেতে পারবে, সেই কাজটা সে কত ভাবে করতে পারবে। তাহলে ঢুকবে একটা দিয়া, বের হবে অ্যানাদার দরজাগুলো দিয়ে, তাহলে দরজা আছে কয়টা, তিনটা। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আপনারা একটু গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করেন এবং বাস্তবে এভাবে ইমার্জিন করেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। ধরেন এই হচ্ছে একটা ক্লাসরুম, এই ক্লাসরুমের মধ্যে আপনার তিনটি দরজা আছে। সাপোজ এই হচ্ছে একটি দরজা, আমি এখানে চাইলে ম্যাথটা শর্টকাটে করে দিতে পারি, কিন্তু আপনার থিঙ্কিংটা এই লেভেলে নিয়ে আসতে হবে। ধরেন এই হচ্ছে আরেকটা দরজা, বি বললাম, আর এদিক দিয়ে আমরা আরেকটা দরজা বলি, এই হচ্ছে তিনটি দরজা। আমি বললাম নামকরণ করে এখানে, ধরেন এটাকে বলছি হচ্ছে
এ বি সি, একটু প্র্যাকটিক্যালি চিন্তা করার চেষ্টা করেন। এখন আপনি যদি এ দরজা দিয়ে ঢুকেন, ক্লাসরুমে এ দরজা দিয়ে ঢুকলেন এখানে, ঠিক আছে? ক্লাসরুমে আমরা এই এ দরজা দিয়া ওই টিচার ওই ক্লাসরুমে ঢুকলো সাপোজ এ দরজা দিয়া, তাহলে সে এখন বের হয়ে যাবে। বের হবে কোন দরজাগুলো দিয়ে? অ্যানাদার দরজা। তাহলে সে অ্যানাদার দরজাটা কি বুঝতে হবে? সে বের হইতে পারে কি দিয়া? বি দরজা দিয়ে বের হইতে পারে, অথবা সি দরজা দিয়ে বের হইতে পারে, কিংবা যেটা দিয়ে ঢুকছে সেটা দিয়েও বের হইতে পারে। তার মানে তার বের হওয়ার ওয়ে কয়টা দেখেন? বের হওয়ার ওয়ে কিন্তু তিনটা। তার মানে এখানে আমরা বলতে পারি সে এ দরজা দিয়ে ঢুকছে, আবার কি এ দরজা দিয়েই বের হয়ে গেছে, সেটাও হতে পারে। অথবা এ দরজা দিয়ে ঢুকছে কিন্তু বেরোইছে বি দরজা দিয়া, অথবা এ দরজা দিয়ে ঢুকছে কিন্তু বেরোইছে সি দরজা দিয়া। এখন সে যদি এ দিয়া ঢুকবে সেটা তো বলে দেওয়া হয় নাই, সে তো ভাই ঢুকতে পারে আবার কি দিয়া? বি দিয়েও তো ঢুকতে পারে। যদি বি দরজা দিয়ে ঢুকে, তাহলে দেখেন যদি বি দরজা দিয়ে ঢুকে তাহলে সে চাইলে বি দিয়েও বের হইতে পারে, আবার কি এখান দিয়ে সি দরজা দিয়েও বের হইতে পারে, আবার কি এ দরজা দিয়েও বের হইতে পারে। তার মানে দেখেন সে ঢুকলো কি দিয়া? বি দিয়া। তাহলে সে বি দিয়ে ঢুকছে আবার বি দিয়েও বের হয়ে যেতে পারে। বি দিয়ে ঢুকছে কিন্তু সে সি দিয়েও বের হইতে পারে। বি দিয়ে ঢুকছে, সে চাইলে এ দিয়েও বের হইতে পারে। কেন? সে তো ভাই চাইলে আপনার কি করতে পারে? সি দিয়েও, সে চাইলে কি করতে পারে? সি দিয়েও ঢুকতে পারে। যদি সে সি দিয়ে ঢুকে, যদি সে সি দিয়ে ঢুকে তাহলে সে বি দিয়েও বের হইতে পারে, অথবা কি এ দিয়েও বের হইতে পারে, অথবা আবার সেই সি দিয়েও বের হইতে পারে। তার মানে সে সি দিয়ে ঢুকছে, সি দিয়ে বের হইতে পারে, সি দিয়ে ঢুকছে আবার বি দিয়ে বের হইতে পারে, সি দিয়ে ঢুকছে আবার এ দিয়ে বের হইতে পারে। এছাড়া আর তার হাতে কোনো ওয়ে নাই। এখন যদি আমরা বলি তাহলে ভাই সে কত ভাবে এই কাজটা সম্পূর্ণ করতে পারে, বের হওয়া এবং ঢোকা? আপনি তো জানেন না আসলে সে কোনটা দিয়ে ঢুকবে। এটা তো আপনার কাছে সম্পূর্ণ কি অনুমান করে চিন্তা করতে হবে। তবে তার আপনার এই অনুমান এদের বাহিরে যেতে পারবে না। তার মানে মোট কয়টা ওয়ে আছে? এখান দিয়ে তিন আর এখান দিয়ে তিন, তিন তিরিকে কত? 9। তার মানে আপনার অনুমান এই 9টা ওয়ের বাহিরে যাওয়ার কোনো ওয়ে নাই। তার মানে তার হাতে যতগুলো ওয়ে আছে এই কন্ডিশনে সবগুলো ওয়ে আমাকে চিন্তা করতে হবে। তার মানে তিন তিরিকে কত? 9। তাহলে আমরা বলতে পারি সে এই যে একটা দিয়ে ঢুকবে আর অ্যানাদার দিয়ে বের হবে, সেই ক্ষেত্রে সেই কাজটা কতবার করতে পারে? 9 ভাবে করতে পারে। আচ্ছা স্যার, এখানে যে দরজা দিয়ে ঢুকবে ঠিক সেম দরজা দিয়ে কি সে বেরোতে পারবে? মানে এন্টার ফ্রম ওয়ান ডোর এন্ড লিভ ফ্রম অ্যানাদার ডোর এর ক্ষেত্রে মানে এ এখন দিয়ে ঢুকলো দেখেন, বি দিয়ে ঢুক। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। ধরেন সে যে দরজা দিয়ে ঢুকবে আবার সে ওই দরজা দিয়ে বের হবে না, অন্য যে দরজাগুলো আছে সেটা দিয়ে বের হবে। সেই ঘটনাটা যদি সেক্ষেত্রে ঘটে তো অ্যান্সার সিক্স তাহলে হওয়ার কথা। তাহলে তাহলে আনসার হবে 3 × 2। তাহলে আনসারটা হবে কত? আমি এই জিনিসগুলো ক্লিয়ার করার জন্য আমি ওই গ্রাফটা দেখাইছি। তাহলে আনসারটা হবে কত? 6। এখন সেইটার ক্ষেত্রে আপনার কোশ্চেনটা থাকবে কিভাবে? আর যে এক আর যে তিনটা দরজায় আছে ঢুকবে আর বের হবে, সেই ক্ষেত্রে 3 × 3, সেই ক্ষেত্রে আনসার হবে 9। এখন প্রশ্ন হলো কেমন স্ট্রাকচার থাকলে কোশ্চেনের আনসার 9 হবে, আর কোশ্চেনে কেমন স্ট্রাকচার থাকলে আনসার 6 হবে, সেটা আমাদের একটু বুঝতে হবে। তো আপনাদের আপনাদের মাথায় আসলে কি কাজ করতেছে? আমি এখন এতক্ষণ আপনাদের দেখাইছি, গ্রাফ দেখাইছি, কিন্তু আপনাদের চিন্তাটা আসলে কি আসতেছে? তার জি, উত্তর তো আপনি যে 6 গ্রাফ হয়। দেখাচ্ছেন সেটা, হ্যালো, আপনি যে গ্রাফটা দেখাচ্ছেন তাতে তার হচ্ছে 6 সে হয় তিনটা অ্যান্সার। দরজাই ইউজ করতে পারতেছে ঢোকার জন্য, মানে একটাতে ঢোকার পর সে তিনটা দিয়ে বের হইতে পারতেছে। কিন্তু আমার তো মনে হয় কোশ্চেনে বলছে যে একটাতে ঢুকে অন্য দুইটা দিয়ে বের হতে হবে, সেক্ষেত্রে অ্যান্সার তো সিক্স হওয়ার কথা। না, এটা বেরোবো কিভাবে? হ্যালো, স্যার আসতেছে, হ্যাঁ, একটু অপেক্ষা করুন।
আচ্ছা, শুনছেন? ওহ, এত দিছে নাকি? আচ্ছা, আপনাদের কি আসছে কারো কথা? আমি দুইটা জিনিস এখানে দেখাইছি। এখন এই কোয়েশ্চেনের ক্ষেত্রে আমার আনসার আসলে 6 হবে না আনসার 9 হবে? আমি কিন্তু আপনাদের গ্রাফে দেখাইছি। এখন আমার প্রশ্ন হচ্ছে আনসারটা কি আমরা 6 হিসাবে কাউন্ট করব না 9 হিসাবে কাউন্ট করব? বলেন কোনটা? হ্যালো, যদি আছেন? স্যার এন্টার ফ্রম স্যার যদি বলা হয় যে এন্টার ফ্রম ওয়ান ডোর এন্ড এক্সিট ফ্রম অ্যানাদার ডোর, তাহলে আমার মনে হয় 6 হিসেবে কাউন্ট করা উচিত। আপনার মনে হয় না? এটাই হবে। যদি আপনি আচ্ছা একটা দিয়ে ঢুকেন এবং অ্যানাদার দিয়ে বের হন তাহলে হবে 6। আর যদি আপনি ইন্টার এন্ড লিভ, অ্যানাদার না কোনো কিছু উল্লেখ নাই, তখন আনসার হবে কি 9। তো এখানে যদি অ্যানাদার কথাটা বলা থাকে তাহলে আমরা আনসার হিসেবে কাউন্ট করব কাকে? 6 কে। আর যদি অ্যানাদার না বলা থাকে, বললো ইন্টার এন্ড লিভ, ইন্টার এন্ড লিভ, এই কথা যদি বলা থাকে তাহলে আনসার হবে কি 9। এখন আমি তো আপনাদের গ্রাফটা দেখাইলাম, আমাকে শেষ করতে দিলেন না, তখনই বলে ফেললেন আমরা আসলে আনসারটা কত হিসাবে কাউন্ট করব। তো আমরা এখানে 9 হিসাবে কাউন্ট করব না 6 হিসাবে কাউন্ট করব, এই দুইটা জিনিসই কিন্তু আমাদের একদম কনফিউজ করে ফেলে। তো এই কনফিউশনটা আমরা যদি সহজে ক্লিয়ার করতে চাই, আমাদের বুঝতে হবে এইখানে কি দেওয়া আছে, ইন্টার দ্য রুম এন্ড লিভ, এই কথাটা যদি বলা থাকে ইন্টার এন্ড লিভ, আর যদি বলা থাকে ইন্টার দ্য রুম এন্ড লিভ ফ্রম অ্যানাদার ডোর, তখন আমাদের আনসার হবে কি পরে, তখন আমার আনসার হবে কি 9। এই বুঝতে পারছেন? এবার ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ নাই। আমি কি ক্লিয়ার করতে পারছি বিষয়টা? আব্দুল্লাহ ক্লিয়ার স্যার। পানি দেন। তাহলে আমরা এটা মাথায় রাখবো যে যদি ইন্টার এন্ড অ্যানাদার হয় তাহলে আমাদের আনসার হবে 3 × 3। আর যদি ইন্টার এন্ড লিভ, অ্যানাদার বলে নাই, তখন আনসার হবে যতটা দরজা একটা অপশন বাদ দিয়ে চিন্তা করতে হবে, তার মানে 3 - 1, তাহলে 3 × 2, 3×6। এই দুইটা কোয়েশ্চেন কিন্তু খুবই কনফিউজিং কোয়েশ্চেন। আমি দুইটা কোয়েশ্চেন রাখতে চেয়েছিলাম কিন্তু একটা কোয়েশ্চেন এখানে রাখা হয়েছে, যদিও দুইটা রাখা হয় নাই। পরের কোয়েশ্চেনটা দেখেন। এখানে কি বলছে দেখেন, 8⁻13 ইজ 2⁻z, দেন z সমান কত সেটা জানতে চাইছে। তার মানে 8⁻13 সমান 2⁻z। এখন আমরা যদি এইখানে z এর মান বের করতে চাই তাহলে আমাকে বেস গুলা সেম করতে হবে, তাহলে বেস সেম করে বেস এলিমিনেট করতে পারবো। তো এখানে 28 কে আমরা লিখতে পারি কি 2³ ইন্টু এখানে কত 13 সমান আমরা বলতে পারি 2⁻z। খুবই সহজ একটা কোয়েশ্চেন। তার মানে 3 × 13 কত 39, 2 এলিমিনেট হয়ে যাবে z, অতএব z এর মান আমরা বলতে পারি 39। তাহলে সেটা কোথায় আছে? অপশন এ তে আছে। ক্লিয়ার ভাই? এবার আসি ক্লিয়ার তাহলে স্যার। আমরা এই কোয়েশ্চেন গুলোর, এবার আমরা একটু বড় কোয়েশ্চেনে ঢুকি। এখানে দেখেন কি বলছে যে পূজা is twice as efficient as আরতি। তার মানে আরতি থেকে পূজা দক্ষ হলো দ্বিগুণ। তার মানে আমরা একটা জিনিস জানি, যার ইফিসিয়েন্সি বেশি তার টাইম কম, আর যার টাইম বেশি তার ইফিসিয়েন্সি কত? ইফিসিয়েন্সি কম। অনেকে কমপ্লেন করছেন ইন্টার লিভ, ইন্টার আর লিভ থাকলে 9 আর ইন্টার আর অ্যানাদার থাকলে 6। হ্যাঁ ঠিক আছে। এবার আসেন, টেক্স 90 days less than আরতি টু কমপ্লিট দ্য জব। তার মানে দেখেন এখানে কি বলছে, এন্ড টেক্স নেই 90 days লেস, 9 দিন কম সময় নেই, দেন আরতি, আরতির চাইতে 9 দিন কম সময় নেই কে? 90 দিন কম সময় নেই কে? নেই পূজা। এখন বলতেছে তাহলে টু কমপ্লিট দ্য জব, এখন বলছে ফাইন্ড দ্য টাইম ইন হুইচ
দে ক্যান ফিনিশ দ্য জব টুগেদার, দুইজন মিলে যদি কাজটি শেষ করে তাহলে কত সময়ে কাজটি শেষ করতে পারবে। তো এটার পুরো বিশ্লেষণে যদি আমি যাই, তো সেই বিশ্লেষণে গেলে এমসিকিউ সময়টা বেশি নিয়ে নেবে। আমরা এই ধরনের কোশ্চেন গুলো খুব সহজে কিভাবে করা যায় সেই সূত্রটা আমরা একটু দেখে নিই। শর্টকাট সূত্র বা এই সূত্রটা আসছে কোথা থেকে, পুরো ডিটেলস ক্যালকুলেশন করলে আলটিমেট যে রেজাল্ট আসে সেই রেজাল্টের লাস্ট লাইনটা হচ্ছে এটা। তো দুইজন মিলে যদি কাজ করে তাহলে এ বি ডিভাইডেড এ প্লাস বি। তাহলে আমাদের জানতে হবে এ মানে কি, বি মানে কি, মানে আরতি একা কাজ করলে কত সময় লাগবে সেটা একটা মিন করছে, আর পূজা একা যদি সেই কাজটি করে তাহলে কত সময় লাগবে সেটা জানতে হবে। তো এখানে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে পূজা নাকি দ্বিগুণ আরতির চাইতে দক্ষ। তাহলে আবার পূজা 90 দিন কম সময় নেয় কার চাইতে, আরতির চাইতে। যেহেতু দ্বিগুণ আছে তাহলে পূজা 90 দিন কম সময় নেয়, তার মানে আমাদের বুঝতে হবে পূজার যদি লাগে 90 দিন তাহলে আরতির লাগবে তার দ্বিগুণ। তার দ্বিগুণ মানে কত দিন, 180 দিন। এখন কিন্তু আমরা পেয়ে গেলাম যে পূজার কত সময় লাগে এবং আরতির কত সময় লাগে। তো বলছে যেহেতু পূজা বেশি দক্ষ তাহলে পূজার সময় কম, তাহলে পূজার সময়টা আমরা কত, 90 দিন বললাম। তাহলে আরতির সময় বেশি, তাহলে দ্বিগুণ যেহেতু বলছে তার মানে 180। এইবার আমরা খুব সহজেই ক্যালকুলেশন করতে পারবো দুইজন মিলে কাজটা করতে কত সময় লাগবে। 90 × 180 ডিভাইডেড 180 প্লাস কত, 90। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 90 × 180 ডিভাইডেড 0, আর এখানে ক্যালকুলেশন করলে আমরা কত পাই, 27। তাহলে 0 9 দিয়ে কাটলে 3, আর 3 দিয়ে কাটলে আমাদের কত হয়, ও 0 আরেকটা আছে এখানে, 318। তার মানে আমরা বলতে পারি কয়দিন, 60 দিন। আমরা যদি খুব দ্রুত বলতে চাই এমসিকিউর জন্য, আর এটা যদি বেসিক আলোচনা করে করি তাহলে এটাকে আমাদের রিটেন দেখাইতে হবে। তো আমরা এখানে রিটেনটা দেখাচ্ছি না, আমাদের যখন ক্লাসগুলো থাকবে রেসপেক্টিভ ব্যাচের তখন আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো না। তো আপাতত এমসিকিউ সলভটা কিভাবে করা যায় সেটাই দেখালাম। এখানে দেখেন কি বলছে, আ পাম্প ক্যান ফিল আ ট্যাঙ্ক উইথ, এটা টোটাল হবে মানে কি বলছে, টেক্স হতে পারে, এইটা লাইনটা মনে হয় ভুল আছে। ইন 2 hours, টেকই হওয়ার কথা। এখন পাইপ এ যদি একা একটা ট্যাঙ্ক পূরণ করে তাহলে 2 ঘন্টা সময় নেয়। বিকজ অফ লিক, ওইখানে ট্যাঙ্কটার লিক থাকার কারণে ইট টুক, সে সময় নেয় 3.1/3 hours টু ফিল দ্য ট্যাঙ্ক। এখন জানতে চাইছে দ্য লিক ক্যান ড্রেন অল দ্য ওয়াটার অফ দ্য ট্যাঙ্ক ইন, তাহলে যেটা দিয়ে পানি বের হয়ে যায় সে একা যদি কাজ করে তাহলে সেই ট্যাঙ্কটা খালি করতে কত সময় লাগবে, আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, তো আমরা এই ক্যালকুলেশনটা যদি করতে চাই তাহলে আমাদের একটু খেয়াল করতে হবে। ধরেন এই হচ্ছে একটা ট্যাঙ্ক, আমরা এটা আরো দ্রুত করে দিতে পারি। সেটা হচ্ছে, আমি একটু দ্রুত কিভাবে করবেন সেটাই দেখাই। এই কোয়েশ্চনটা, ট্যাঙ্ক এ যদি একা কাজ করে তাহলে সময় লাগে হচ্ছে কয় ঘন্টা, এখানে ট্যাঙ্ক একা কাজ করে লাগে হচ্ছে 2 ঘন্টা। আর লিকেজ এবং এ এ এই দুইটা মিলে কাজ করতেছে কিন্তু, তখন সময় নেয় হচ্ছে 2.1/3। তার মানে এটা ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে 3×6 আর এখানে কত, 7। তার মানে 3.1/3 টাইমের কথা যেটা বলা হচ্ছে সেটা আসলে কি, সেটা আসলে হচ্ছে দুইটা পাইপ আসলে একসাথে কাজ করতেছে, একটা দিয়ে পানি ঢুকছে আরেকটা দিয়ে পানি অল্প অল্প করে বের হয়ে যাচ্ছে, যার জন্য এখানে সময়টা বেশি লাগছে। আর যেটা দিয়ে পানি ঢুকে সে যদি একা কাজ করে তাহলে সময়টা কি, কম লাগছে। এখন বলতেছে এই দুইটা যদি একসাথে, শুধু এই যেটা দিয়ে পানি বের হয়ে যাবে সে যদি একা কাজ করে তাহলে ওই ট্যাঙ্কটা আমাদের খালি করতে কত সময় লাগবে, ড্রেইন অল দ্য ওয়াটার, মানে পুরো ট্যাঙ্কটা খালি করতে কত সময় লাগবে সেটা জানতে চাওয়া হয়েছে। এখন লিকেজ পাইপ যদি একা কাজ করে, সে একা কাজ করলে কত সময় লাগবে সেটা জানেন না, ধরে নিলেন আপনার x আওয়ার টাইম লাগবে। তো x আওয়ার টাইম যদি লাগে তাহলে 1 ঘন্টায় কত করবে, আমরা এটা একটা ইকুয়েশনও দাঁড় করাতে পারি অ্যাকর্ডিং টু দা প্রবলেম। আমরা এখানে বলতে পারি যেটা দিয়ে পানি ঢুকে সেটা এই ট্যাঙ্কটা পূর্ণ করতে লাগে হচ্ছে 2 ঘন্টা,
আর 1 ঘন্টায় কতটুকু করবে, এতটুকু। এখন যেটা দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, আলটিমেটলি কাজটা করছে কে? কাজটা কিন্তু দুইজন মিলে করছে। যেটা দিয়ে পানি বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা নেগেটিভ সাইন মিন করব, যেটা দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। যেটা দিয়ে বের হয়ে যাচ্ছে সে যদি একা কাজ করে তাহলে এক্স লিটার, এক্স আওয়ার সময় লাগবে ওই ট্যাঙ্কটা খালি করতে। তাহলে 1 ঘন্টায় কতটুকু করবে, এতটুকু। এবার আসি, দুইজন মিলে যদি একসাথে কাজ করে তাহলে 7/3 আওয়ার্স টাইম লাগে। তাহলে 1 ঘন্টায় কতটুকু করবে, 1/7/3 আওয়ার্স। এখন এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করি তাহলে এক্স এর মান চলে আসার কথা। তো এটা ক্যালকুলেশন করলে আমরা এখানে 2 - 1/x, আর এটা যদি উল্টে দেই তাহলে আমাদের ক্যালকুলেশনটা কি হবে, 1 × 3টা কোথায় চলে যাবে, উপরে, আর 7টা কোথায় চলে আসবে, নিচে। তার মানে আমরা বলতে পারি 3/7। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1/2 - 3/7 ইকুয়াল ওই 1/x ওই পাশে নিয়ে যাই। এবার আমরা লসাগু নিই, ক্যালকুলেশন করে, আমি বেসিকটাই ক্যালকুলেশন করে দেখাচ্ছি এখানে। তাহলে এখানে আমরা 7 দুগুণে কত, 14। তাহলে আমাদের এখানে হবে হচ্ছে কত, 7, আর ওইখানে হচ্ছে কত, 6, আর এখানে হচ্ছে কত, 1/x। এখন ক্যালকুলেশন করলে আমরা পাবো 1/14 ইকুয়াল হচ্ছে এখানে 1/x, আর গুণ করলে x এর মান আমরা পাচ্ছি হচ্ছে কত, 14। তার মানে যদি লিকেজ পাইপ একা কাজ করে তাহলে আসলে কত সময় লাগবে, 14 ঘন্টা সময় লাগবে। এ হলো একদম বেসিক ভেঙে ক্যালকুলেশনটা করে দেওয়া। এখন পরীক্ষার হলে এমসিকিউর ক্যালকুলেশন যদি আমরা করতে চাই তাহলে কত দ্রুত করতে পারবো তার ওয়েটা কি হইতে পারে, তার ওয়েটা হইতে পারে আমাদের এই লাস্টের এই জায়গার লাইন যেটা আছে, আমরা যদি জাস্ট এই লাইনটাকে বুঝতে পারি, এইটাকে, তাহলেই কিন্তু হয়ে যায়। তার মানে আপনি এমসিকিউর জন্য যদি করতে চান পরীক্ষার হলে তাহলে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, ওই একা কাজ করলে সময় লাগে 2 ঘন্টা, তাহলে 1 ঘন্টা মাইনাস দুইজন মিলে কাজ করলে সময় লাগে হচ্ছে কত, 3 × 1/3। তার মানে সেটাকে আমরা কনভার্ট যদি করি তাহলে 3 দুগুণে 6, আর হচ্ছে কত, 7। তার মানে 3/7, এই দুইটা জাস্ট বিয়োগ করে দিলেই হয়, কত আসবে, 1/14। আর উপরে যদি 1 হয় তাহলে নিচে হরে যেটা থাকে সেটা আসলে আমাদের কি হয়, আনসার হয়। এটা কেন, কি কারণে হয়, কিছুক্ষণ আগে যে রিটেনের মতো করে ক্যালকুলেশনটা করে দেখাইছি ওইটার দিকে একটু তাকালে বোঝা যায়। বুঝি নাই, ওকে, বুঝবেন না, খুব স্বাভাবিক। কারণ এটার জন্য টাইম এন্ড ওয়ার্কের মেথ, পাইপ এন্ড কিস্টানের মেথ, এগুলো যদি আমরা বুঝাইতে চাই আমাদের লাইভ ক্লাসগুলোতে এত সময় নিয়ে আসলে বোঝানো সম্ভব না, একদম গ্রাফ এঁকে আমাদের বুঝাইতে হবে। আর এটা কিভাবে আসছে, এই কোশ্চেনটা কিন্তু বারবারই রিপিট হয়। তো টাইম এন্ড ওয়ার্ক বা পাইপ এন্ড কিস্টান থেকে এই কোশ্চেনটা আসতে পারে বা এই স্ট্রাকচারের কোশ্চেন গুলো আসতে পারে। আরেকটা কোশ্চেন দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি এ পারসন ট্রাভেলস সার্টেন ডিস্টেন্স এট 3 কিলোমিটার, মানে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব 3 কিলোমিটার/আওয়ার গতিতে যায় এন্ড রিচেস 15 মিনিট লেট, এবং সে ওই ডেস্টিনেশনে গিয়ে 15 মিনিট পরে পৌঁছায়। ইফ দ্য ট্রাভেলস এট 4 কিলোমিটার/আওয়ার, যদি সে 4 কিলোমিটার/আওয়ার গতিতে যায়, হি রিচ 15 মিনিট আর্লিয়ার, তাহলে সে তার নির্দিষ্ট সময়ের আরো 15 মিনিট আগে চলে যায়। দ্য ডিস্টেন্স হি হ্যাজ টু ট্রাভেল ইজ, তাহলে সে আসলে কতটুকু দূরত্ব ট্রাভেল করেছিল সেটা জানতে চাওয়া হয়েছে। তো এই যে স্ট্রাকচারের কোশ্চেন গুলো, টাইম এন্ড ওয়ার্কের এই কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো এটা যদি আমি রিটেনের মতো করে দেখাই তাহলে একটু সময় লাগবে, আর এমসিকিউ বললে খুব দ্রুত করে দিতে পারে। তাহলে আসলে আমরা একটু প্রথমে বেসিকটা ক্লিয়ার করেই দেখানোর চেষ্টা করি, রিটেন স্ট্রাকচারটা একটু দেখাই। তারা জানতে চাইছে কি, এখানে কি জানতে চাই, দ্য ডিস্টেন্স হি হ্যাজ টু ট্রাভেল, তাহলে সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করেছিল সেটা। তো কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করেছিল সেটা আমরা জানি না, লেট আমরা ডিস্টেন্সটাই ধরে নেই। ডিস্টেন্সটা ধরে নিচ্ছে হচ্ছে ধরেন x কিলোমিটার। এবার আসেন আমরা একটা সমীকরণ দাঁড় করাবো। এই সমীকরণটা বোঝাটাই অনেকের জন্য টাফ হয়ে যাবে। তো সমীকরণটা আমরা যার দাঁড় করাবো সেটা হচ্ছে সার্টেন টাইমের সমীকরণ, মানে নির্দিষ্ট সময়ের সমীকরণ। ধরেন যে আপনার অফিস বা আপনার ক্লাস কখন শুরু হওয়ার কথা, আপনার অফিস ধরেন শুরু হওয়ার কথা 10টায়, আপনি যদি সেই 10টায় বেস করে কাজ করেন, আপনার অফিস শুরু হওয়ার কথা কয়টায়, 10টায়। তাহলে আপনি যদি 10টায় ধরে কাজ করেন, আপনি একটু এখানে গ্রাফটা খেয়াল করি তাহলে সহজে বুঝতে পারবো। ধরেন এই হচ্ছে আপনার বাসা থেকে অফিসের দূরত্ব। তো ধরেন আপনার অফিসটা শুরু হয় সকাল 10টায়, তো আপনি প্রথমে কি করছেন,
3 কিলোমিটার/আওয়ার গতিতে যাচ্ছেন, তাহলে আপনি 15 মিনিট লেট করে ফেলছেন। তার মানে 10টায় আপনি অফিসে যাইতে পারবেন না। যদি আপনার গতি হয় 3 কিলোমিটার/আওয়ার, আপনার সময় কয় মিনিট বেশি লাগবে? 15 মিনিট লেট। তার মানে 10টা 15-তে গিয়ে আপনি বাসায় অফিসে পৌঁছাবেন। তার মানে এখানে কি হলো? 15 মিনিট লেট হয়ে গেল। 15 মিনিট। ঠিক আছে। এর কারণে পরের দিন আপনি কি করলেন? 3 কিলোমিটার/আওয়ার গতিতে গেলেন। তখন আবার যেটা হলো, সরি কয় কিলোমিটার? 4 কিলোমিটার/আওয়ার গতিতে গেলেন। তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা নির্দিষ্ট সময়ের আরো কয় মিনিট আগে গিয়ে পৌঁছে গেছি? 15 মিনিট আগে গিয়ে পৌঁছে গেছি। তার মানে আমরা আসলে এই 10টারও আগে চলে আসছি। তার মানে কতটায় চলে যাব? 9টা কততে আমরা চলে যাব? 9টা কততে পৌঁছাবো বলেন তো? আমরা যদি 15 মিনিট আগে পৌঁছে যাই, তাহলে 9টা কত সময়ে পৌঁছাবো সেটা জানা খুব জরুরি। 6 9টা 1/4 9টা 6 45। 9টা 45। আচ্ছা, অনেক অনেক ভাবে করছেন। ওকে ফাইন, আমিও দেখাচ্ছি পরে কিভাবে করবেন। 45। তার মানে এইখানে আমাদের আর্লি হয়ে গেল কত? 15 মিনিট। আমরা সার্টেন টাইমের ইকুয়েশন দাঁড় করাবো। চলেন আমরা টাইম টাইমের সূত্র কি জানি? টাইম এর সূত্র আমরা বলতে পারি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্সটা আমার কত? এক্স। স্পিড আমি প্রথমে যাচ্ছি কত? 3 কিলোমিটার/আওয়ার। এই যে ডিস্টেন্স বাই স্পিড, এই যে সময়টা বোঝাচ্ছে সেটা কোন সময়কে বোঝাচ্ছে? 9টা 15-কে বোঝাচ্ছে। কিন্তু আমরা 9টা 15 সমীকরণ দাঁড় করাবো না, আমরা ঠিক 10টা সমীকরণ দাঁড় করাবো। তাহলে এখানে 15 মিনিট সময় বেশি আছে। তাহলে 15 মিনিট আওয়ারে কনভার্ট করে বিয়োগ করতে হবে, কারণ এইখানে যা আসবে সময় কিলোমিটার এবং আমার কিলোমিটারের সাথে পার আওয়ার গতি দেওয়া আছে, তাহলে যেটা আসবে আওয়ারে, তাহলে ইউনিট সেম করতে হয়, তাহলে আওয়ারের সাথে আওয়ার বিয়োগ করতে হবে। তাহলে 15 মিনিটকে আওয়ারে কনভার্ট করে বিয়োগ করে দিলাম। এখন ঠিক 10টা মিন করছে। পরে আসেন, পরে আপনি বললেন এই 1 কিলোমিটার পথেই গতিগত ছিল 4 কিলোমিটার। তো এইটা আপনার কোন টাইমকে বোঝাচ্ছে? 9টা 45-কে বোঝাচ্ছে। তার মানে আমি তো 10টার ইকুয়েশন সাজাবো, তাহলে এখানে আরো 15 মিনিট আমার অ্যাড করে দিতে হবে। এই 15 মিনিটকে 60 দিয়ে ভাগ করে আওয়ারে কনভার্ট করে আমার কি করতে হবে? বিয়োগ করে দিতে, যোগ করে দিতে হবে। তাহলে এইখানেও 10টা বোঝাচ্ছে, এইখানেও 10টা বোঝাচ্ছে। এই হচ্ছে ইকুয়েশন। এখন এটাকে যদি আমরা সলভ করি, চলকগুলাকে একসাথে করে ফেলেন। 3, এখানে -x/4, আর এখানে 15/60, প্লাস এখানে হচ্ছে কি 15/60। এখন এটা সলভ করলে আমাদের আনসারটা চলে আসবে। এবং এরপরে আমি দেখাচ্ছি এমসিকিউর জন্য এই স্ট্রাকচারের কোশ্চেন গুলো আপনি আরো দ্রুত কিভাবে করতে পারেন। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 3 4 কত? 12। তার মানে এখানে 4x মাইনাস এখানে হচ্ছে 3x ইকুয়াল, আমরা 60 যদি লসাগু নিই, আর এখানে কত হবে? 30। তো এইবার আমরা একটু ক্যালকুলেশন করলে x/12, আর এখানে হয় হচ্ছে, আমরা কাটাকাটি করে ফেলি, 1/2, আর এটা কাটলে এখানে কত? 6। অতএব আমরা আর গুণ করলে x এর মান কত পাচ্ছি? 6। তাহলে আমাদের ডিস্টেন্সটা হচ্ছে আসলে কত? ডিস্টেন্সটা হচ্ছে 6 কিলোমিটার। এখন এমসিকিউ পরীক্ষায় এই ক্যালকুলেশন, এই স্ট্রাকচারের ম্যাথ গুলো আমরা চাইলে আরো সহজে করতে পারি। তখন ডিস্টেন্স বের করার সূত্র যেটা হবে সেটা হচ্ছে স্পিড 1 ইন্টু স্পিড 2 ডিভাইডেড স্পিড 2 মাইনাস স্পিড 1 ইন্টু ডেল্টা টি, মানে পরিবর্তিত সময় ডেল্টা টি। তাহলে আসেন, কি কি স্পিড দেওয়া ছিল? একটা ছিল 3, আরেকটা ছিল 4। তাহলে 4 মাইনাস 3 ডেল্টা টি মানে হলো কি? এই যে পরিবর্তিত সময়, দুইটা যোগ করে যেটা পেয়েছিলাম, কি পেয়েছিলাম? 15 30/60 এটা। এখন এইটাও ক্যালকুলেশন করে দেখেন কত পাবেন? সেই 6 কিলোমিটারই পাবেন। তাহলে এই স্ট্রাকচারটা করলে আপনি এমসিকিউর জন্য খুব দ্রুত করে ফেলতে পারেন। তাহলে এই পর্যন্তই আমাদের আজকে আলোচনা ছিল। আমরা যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে সেইগুলো টপিক থেকে একটা একটা করে কোশ্চেন নেওয়ার চেষ্টা করেছি। এখানে বুট এন্ড স্টিমের একটা কোশ্চেন ছিল, মেবি বুট এন্ড স্টিমের কোশ্চেনটা এখানে স্কিপ হয়ে গেছে, এই জায়গাটাতেই মেবি ছিল, সেটা স্কিপ হয়ে গেল। বুট এন্ড স্টিম। তো আমি টাইম এন্ড ডিস্টেন্স দেখাইছি, টাইম এন্ড ওয়ার্ড দেখাইছি, তারপরে পারমুটেশন কম্বিনেশন থেকে দেখাইলাম, তারপরে অ্যালজেব্রা থেকে অনেকগুলো কোশ্চেন দেখাইলাম, নাম্বার সিস্টেম, ফাংশন, এই জায়গাগুলো থেকে কোশ্চেন দেখাইলাম। তো এই টপিকগুলো থেকে কিন্তু আপনি কোশ্চেন পেয়ে থাকবেন। তো আমি এর আগেও বলেছিলাম যে আপনারা একটু ঢাল, ডিস্টেন্স, তারপরে মিড পয়েন্ট, এই ধরনের কোশ্চেনগুলো, কোয়াড্রেটিক ইকুয়েশন, এই ধরনের কোশ্চেনগুলো একটু করে যাবেন। আর জ্যামিতি তো এর লাস্ট ক্লাসে আমি কিছু জ্যামিতি দেখাইলাম, এই স্ট্রাকচারগুলো দেখে গেলে আপনার আশা করা যায় একটু ভালো করতে পারবেন। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।